আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা মূলত ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে ফাইন্যান্স প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালিসিস করব। অর্থাৎ ফিনান্স থেকে কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং সেগুলো তোমরা কীভাবে উত্তর করতে পারো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা কারা কারা জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও যে কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না। তোমরা দু একজন কমেন্ট করো যে কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছো। ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসের মাধ্যমে বিগত বছরে ফাইন্যান্স থেকে কী ধরনের প্রশ্ন হয়েছিল, এটার পাশাপাশি ফাইন্যান্সে তোমার প্রস্তুতি কতটা সেটাও তুমি যাচাই করতে পারবে। আমরা শুরু করছি। প্রথমেই আমি একটু আমাদের প্রশ্নের মানবন্টনটা সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে মূলত তোমরা জানো যে প্রত্যেকটি সাবজেক্ট থেকেই 12 মার্কসের এমসিকিউ এবং 8 মার্কসের রিটেন পরীক্ষা হয়, এবং আমাদের ফাইন্যান্স থেকেও 12 মার্কসের এমসিকিউ এবং 8 মার্কসের রিটেন পরীক্ষা তোমাকে দিতে হবে। তো ফাইন্যান্স তোমাদের অনেকেরই হচ্ছে ফাইন্যান্স সাবজেক্টটা ইন্টারমিডিয়েটে ছিল না, আবার অনেকের হচ্ছে ফাইন্যান্স এবং মার্কেটিং দুইটা সাবজেক্টই ছিল। তো ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের মধ্যে তোমরা যে কোনো একটি সাবজেক্টের উত্তর করতে পারবে। তবে তোমরা যদি কারো যদি দুইটা সাবজেক্টই থেকে থাকে ইন্টারমিডিয়েটে, যে ফাইন্যান্স এবং মার্কেটিং দুইটা সাবজেক্টই ছিল, সেক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো বিষয়ের আনসার করতে পারো। তবে এমসিকিউতে তুমি যদি ফাইন্যান্সের উত্তর করো, লিখিত অংশে তোমাকে অবশ্যই ফাইন্যান্সের আনসার করতে হবে। আর এমসিকিউতে যদি তুমি মার্কেটিংয়ের উত্তর করো, লিখিত অংশে তোমাকে মার্কেটিংয়ের উত্তর করতে হবে। অর্থাৎ তুমি এমসিকিউতে ফাইন্যান্স করে লিখিত অংশে মার্কেটিংয়ের আনসার করতে পারবে না। আমি যত স্টুডেন্টদের সাথে কথা বলেছি, অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে ফাইন্যান্স আসলে অনেকে অ্যাভয়েড করতে চায় অ্যাডমিশনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে এইচএসসিতে ফাইন্যান্স ছিল, ফাইন্যান্স এবং মার্কেটিং দুইটাই ছিল, তারপর অনেক সময় তারা হচ্ছে মার্কেটিংটা প্রেফার করে, মনে করে মার্কেটিংটা সহজ এবং ফাইন্যান্সটা কঠিন। এবং কেন ফাইন্যান্সটাকে কঠিন মনে করে? তারা মনে করে যে ফাইন্যান্সে যে প্রচুর পরিমাণে ম্যাথ করতে হয়, আমাদের ইন্টারমিডিয়েটে আমরা অনেক ধরনের ম্যাথ করে থাকি, তো সেখান থেকে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে অ্যাডমিশনে হয়তো ওই ধরনের ম্যাথ আসে। কিন্তু সত্যি কি অ্যাডমিশনে এইচএসসি লেভেল আমরা ফাইন্যান্সে যে ম্যাথগুলো করি সেই ম্যাথগুলো কি আসে, বা খুব কঠিন প্রশ্ন আসে? কী ধরনের প্রশ্ন আসে, এটা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা। আশা করি আজকের ক্লাস শেষে তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না যে আসলে আমাদের বড় কোনো ম্যাথ আসে কিনা নাকি ছোট ছোট কোশ্চেন হয়। আচ্ছা, আমরা একটু প্রিভিয়াস বিগত বছরে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কোন ধরনের কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে আমরা একটু দেখো। যদি প্রথমে ফাইন্যান্স অর্থাৎ প্রথম পত্র যেটা, সেটার দিকে যদি আমরা একটু তাকাই, অর্থায়নের সূচনা থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। আমরা দেখি যে গত বছর 2023-24 সালে অর্থায়নের সূচনা থেকে একটি প্রশ্ন হয়েছে এবং 2022-23 সালে এখান থেকে দুইটি প্রশ্ন আসছে। তার আগের বছর কোনো প্রশ্ন হয়নি। তো সাধারণত প্রথম অধ্যায় যেটা অর্থায়নের সূচনা, সেখান থেকে প্রশ্ন হয়ে থাকে, প্রায় প্রতিবারই কোশ্চেন করে থাকে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, দেখো এই চ্যাপ্টার থেকে গত 3 বছরে কোনো প্রশ্ন করা হয় নাই। এমসিকিউ পার্টে ঢাকা ইউনিভার্সিটিতে আর্থিক বাজারের আইনগত দিক থেকে কোনো প্রশ্ন করা হয় নাই। তাহলে তুমি ধরে নিতে পারো এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। অর্থের সময় মূল্য, এইচএসসি লেভেল এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং গত বছর এখান থেকে
2টি প্রশ্ন আসছে। অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদিও আগের 2 বছর প্রশ্ন হয়নি, কিন্তু গত বছর কিন্তু এখান থেকে 2টি প্রশ্ন আসছে। তো কী ধরনের প্রশ্ন হয় সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। স্বল্প এবং মধ্যমেয়াদী অর্থায়ন, এইখান থেকেও গত 3 বছরে কোনো ধরনের প্রশ্ন আসেনি। দেখো, দীর্ঘমেয়াদী অর্থায়ন, গত বছর 2টা প্রশ্ন আসছে, তার আগের বছর 2টা এবং তার আগের বছর 3টা। তার মানে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই। তো ধরে নিতে পারি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এবং প্রতিবারই আসে, শুধু এমসিকিউ পার্টে না, লিখিত অংশেও আসে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। মূলধন ব্যয় থেকে আজ থেকে প্রায় গত বছর আসেনি, তার আগের বছর আসেনি, কিন্তু 2021-22 সালে একটি প্রশ্ন এসেছিল, কিন্তু এবার আসে নাই। দেখো, গত 2 বছর প্রশ্ন না হলে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এমসিকিউ পার্টে প্রশ্ন না হলে রিটেন পার্ট থেকে কোশ্চেন হবে, এবং এবছর ধারণা করা হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তাই এই বছরের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। মূলধন বাজেটিং এবং বিনিয়োগ, এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এখান থেকেও প্রায় প্রতি বছর প্রশ্ন থাকে। গত বছর প্রশ্ন আসেনি, কিন্তু রিটেন পার্টে কোশ্চেন ছিল মূলধন বাজেটিং থেকে। তো এমসিকিউ পার্টে এইসব চ্যাপ্টার থেকে যদি এমসিকিউ পার্টে কোশ্চেন মিসও হয়, রিটেন পার্টে কিন্তু কোশ্চেন থাকবে। ঝুঁকি এবং মুনাফার হার, ঝুঁকি এবং মুনাফার হার, এই অধ্যায়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, গত বছর একটি, তার আগের বছর একটি, তার আগের বছর 3টা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে, এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। তা আমরা বলতে পারি এটাও একটা শিওর শর্ট চ্যাপ্টার। তাহলে দেখো, দীর্ঘমেয়াদী অর্থায়ন, ঝুঁকি এবং মুনাফার হার, এই 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এটা মোটামুটি শিওর। এবং অর্থায়নের সূচনা, প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকেও প্রশ্ন আসবেই, এটাও মোটামুটি শিওর যে ফার্স্ট চ্যাপ্টার থেকেও কোশ্চেন আসবে। তো এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ ফাইন্যান্সের জন্য। দেখো, গত 2 বছর থেকে যে প্যাটার্নে প্রশ্ন হচ্ছে, যে ফাইন্যান্স পার্ট থেকে 6টা কোশ্চেন, ব্যাংকিং থেকে 6টা, মোটামুটি 50-50% প্রশ্ন হচ্ছে। কিন্তু 2021-22 সালে তখন হচ্ছে ফাইন্যান্স থেকে 8টা কোশ্চেন ছিল, ফাইন্যান্সের পার্ট থেকে কোশ্চেন ছিল 8টা, আর ব্যাংকিংয়ের পার্ট থেকে কোশ্চেন ছিল 4টা কোশ্চেন ছিল। তো যেহেতু গত 2 বছর 50-50 তারা এটা মেনটেন করতেছে, তা আমরা ধরে নিতে পারি এখনও ওই 50-50 মেনটেন করবে। তারা হচ্ছে ফাইন্যান্স থেকে 6টা এবং ব্যাংকিং থেকে 6টা কোশ্চেনই করবে। আর যদি একটু বেশি করার চেষ্টা করে, তাহলে হয়তো ফাইন্যান্স থেকে 7টা এবং ব্যাংকিং থেকে 5টা কোশ্চেন আসবে। ব্যাংকিং থেকে কখনো ফাইন্যান্সের পার্ট থেকে বেশি কোশ্চেন করে না, আসার সম্ভাবনা নাই। তো এটা তো ফাইন্যান্স ফার্স্ট পার্ট যেটা, সেটা গেল। আমরা এবার একটু ব্যাংকিংয়ের পার্টটা একটু দেখি। তো আসলে ব্যাংকিংয়ের কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, ব্যাংকিং এবং বিমা। দেখো, ব্যাংকিং পার্ট থেকে একদম সহজ কোশ্চেন আসে, যেগুলো একদম বেসিক কোশ্চেন, যেগুলো আমরা মোটামুটি সবাই আনসার করতে পারবো, বা একটু ব্যাংক ব্যবস্থা সম্পর্কে বা বিমা সম্পর্কে আমাদের যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার, সবাই প্রশ্নগুলো উত্তর করতে পারবা। দেখো, গত বছর ব্যাংকের উৎপত্তি এবং ক্রমবিকাশ থেকে একটা প্রশ্ন আসছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে আগের 2 বছরই প্রশ্ন হয়েছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের মূলত কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ, দেখো, কেন্দ্রীয় ব্যাংকের মূল টপিকটা হচ্ছে কি, ঋণ নিয়ন্ত্রণ। দেখো, এই জায়গাটা থেকে প্রশ্ন হয়, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে সেখান থেকে মূলত প্রশ্ন হয়, এবং বরাবর প্রতিবারই কোশ্চেন হয়। বাণিজ্যিক ব্যাংক থেকে গত বছর কোশ্চেন হয়নি, কিন্তু তার আগের বছর 2টা কোশ্চেন এবং তার আগের বছর একটি কোশ্চেন আসছে। কারণ বাণিজ্যিক ব্যাংক এই পার্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যাংক হিসাব থেকে প্রশ্ন ওইভাবে আসে না। হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখো, প্রত্যেক বছর প্রশ্ন আসে, গতবার 2টা কোশ্চেন আসছে, আগেরবার একটা কোশ্চেন আসছে, এইটাকে আমরা ধরে নিতে পারি একটা শিওর শর্ট চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন আসবেই, প্রতিবারই আসে। হস্তান্তরযোগ্য ঋণের দলিল খুবই ছোট একটা চ্যাপ্টার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মোটামুটি ব্যাংকের পার্ট। বিমার পার্ট থেকে কোশ্চেনগুলো আসে, বেশিরভাগ কোশ্চেন হয় বিমার যেই একটা সাধারণ যে চ্যাপ্টার, তার কোনো ক্লাসিফিকেশন করা নেই, প্রথম যে অধ্যায়টা, অর্থাৎ বিমার, সাধারণ বিমার যে অধ্যায়টা, সেখান থেকে দেখো প্রতিবারই প্রশ্ন আসে। প্রশ্নগুলো কোত্থেকে আসে, নীতি। দেখো, বিমার ক্ষেত্রে বিমার যে নীতিগুলো আছে সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, বিমার নীতি। এবং আর কি কি, বিমার যে প্রকারভেদ, এই 2টা জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। একটা হচ্ছে কি, বিমার যে নীতিগুলো আছে নীতি, আর হচ্ছে
প্রকারভেদ, এই দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। জীবন বিমা, জীবন বিমা গুরুত্বপূর্ণ, তবে জীবন বিমা থেকে সাধারণত যে ধরনের কোশ্চেন হয়, তুমি মোটামুটি বিমার চ্যাপ্টার পড়লে এটা কমন পড়ে যায়, অনেক ক্ষেত্রে কমন পড়ে যায়। তারপরে জীবন বিমা থেকে সাধারণত জীবন বিমার যে প্রকারভেদ, জীবন বিমার যে প্রকারভেদ সেখান থেকে প্রশ্নগুলো হয়, প্রকারভেদ থেকে কোশ্চেনগুলো হয়। এবং অগ্নিবীণা থেকে গতবার কোনো ধরনের প্রশ্ন আমরা পাইনি। তাহলে দেখ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, বিমার নীতি প্রকারভেদ, জীবন বিমার প্রকারভেদ এবং হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হস্তান্তরযোগ্য ঋণের দলিলে যে প্রধান যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল যে তিনটা আছে, অর্থাৎ চেক, বিনিময় বিল এবং অঙ্গীকারপত্র, এই তিনটা জায়গা থেকে সবচাইতে বেশি প্রশ্ন হয়। তো এই জিনিসগুলো আসলে কি, হস্তান্তরযোগ্য ঋণের দলিলটা আসলে কি, কোনটার ক্যারেক্টারিস্টিক্স কীরকম, কোনটার বৈশিষ্ট্য কী, এই বিষয়গুলো তুমি যদি মাথায় রাখো তাহলে ধরে নেওয়া যায় তুমি এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো তুমি উত্তর করতে পারবা। তাহলে দেখো, আমরা ফাইন্যান্স পার্ট থেকে দেখলাম মোটামুটি 50% মতো কোশ্চেন হয়, ব্যাংকিংয়ের পার্ট থেকে বাকি 50% মতো কোশ্চেন হয়। এবং কোশ্চেনগুলো হয় কি, যে বিষয়গুলো জাস্ট একদম মানে কোর কনসেপ্ট বলতে পারো, মানে তোমাকে একদম মুখস্থ করতে হবে এবং তুমি যে একবার পড়ার পর দুইবার পড়ার পর ভুলে যাবে বিষয়টা এরকম না। ফাইন্যান্সের যে বিষয়গুলো দেখো, ফাইন্যান্সের একটা সুবিধা হচ্ছে ফাইন্যান্সের থিওরি তুমি যদি একবার একটু বুঝে পড়ো তুমি এটা ভুলবা না সহজে। তুমি যদি দেখা যায় তুমি যদি একটু ভালো করে, যেমন ফাইন্যান্সের প্রথম অধ্যায়ে আমাদের অর্থায়নের কিছু নীতি আছে, যেমন তারল্য বনাম মুনাফা নীতি, পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, তো এই নীতিগুলো থেকে প্রশ্ন হয়। তো তুমি যদি নীতিগুলো একটু বুঝে পড়ো তাহলে দেখা যাবে যে কোশ্চেনটা হয় একদম যে ভিতর থেকে কোশ্চেন হয় বিষয়টা এরকম না যে একদম বইয়ের কানাকানি থেকে কোশ্চেন করবে, যে একদম বইয়ের হচ্ছে চ্যাপ্টারের একদম দেখা যাচ্ছে যে ছোট্ট একটা জায়গা থেকে কোর একটা টপিক তুলে দিচ্ছে, বিষয়টা এরকম না। একদম বেসিক যে বিষয়গুলো আছে সেখান থেকে প্রশ্ন করা হবে। এবং ফাইন্যান্সে তুমি যদি একটু তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে 12তে 12 পাও তোমার জন্য কোনো বিষয় না। শুধু 12 না, রিটেনে যে 8 মার্কস সহ তুমি 20-এ 20 পেতে পারো। খেয়াল করো, আমরা বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিই, কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে 60 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে, আর রিটেন পরীক্ষা হবে 40 মার্কসের, দুইটা মিলে হচ্ছে 100। কিন্তু বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে তোমাকে ফার্স্টে এই 60 মার্কসে তোমাকে ইভ্যালুয়েট করা হবে। এই 60-এর মধ্যে তোমাকে পাস করতে হবে, শুধু পাস করতে হবে না, সি ইউনিটে আসন হচ্ছে 950টা, তো 950-এর 3 গুণ খাতা দেখা হয়, 3 গুণ রিটেন খাতা দেখা হয়, তার মানে তোমাকে 2850, মোটামুটি 3000 জন। তার মানে শুধুমাত্র এমসিকিউ আউট অফ 60, এই 60 মার্কসের ইভ্যালুয়েশনে তোমাকে প্রথম 3000 জনের মধ্যে আসতে হবে। পরীক্ষা দিবে কতজন? 30,000। তাহলে দেখো 30,000 স্টুডেন্ট পরীক্ষা দিবে এবং সেখান থেকে তোমাকে 3000 জনের মধ্যে আসতে হবে কি, শুধুমাত্র এমসিকিউর ইভ্যালুয়েশনে, শুধুমাত্র এমসিকিউর ইভ্যালুয়েশনে। এবং আমরা গত 2-3 বছর যে ট্রেন্ডটা দেখতেছি যে এমসিকিউ কোশ্চেন পার্টটা সহজ করে, তো সহজ করার কারণে কাট মার্কস বেড়ে যায়, কাট মার্কসটা বেড়ে যায়, কম মার্কস পেয়ে আসলে চান্স হয় না। 60-এর মধ্যে আগে দেখা যেত যে 35-এ চান্স হইতো, এখন হয় না। তো তোমাকে মিনিমাম কিন্তু 40+ পেতে হবে আউট অফ 60তে তোমাকে ধরে নাও যে মিনিমাম 40+ একটা স্কোর পেতে হবে। তো এই 40+ পাওয়ার জন্য ইংলিশ তোমার হচ্ছে দেখা যায় একটু কোশ্চেন একটু কঠিন করে, অ্যাকাউন্টিং ম্যাথ করতে একটু টাইম লাগে, কোশ্চেন একটু কঠিন করে, বাংলা হয়তো তুমি ইন্টারমিডিয়েটের সেকেন্ড পার্ট যেগুলো পড়ে আসছো সেখান থেকে কোশ্চেন হয় না, তোমার প্রস্তুতির ঘাটতি থাকতে পারে। এই বিষয়গুলো আমরা অনেক বেশি ফোকাস করি, বাংলা, ইংরেজি বা অ্যাকাউন্টিং অনেক বেশি ফোকাস করি, কারণ এখানে আমাদের দুর্বলতা থাকে। কিন্তু অন্য যে দুইটা সাবজেক্ট, যে ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স, এইখানে কিন্তু তোমার 24 মার্কস থাকে। এই কোশ্চেনটাকে এখানে কিন্তু সম্পূর্ণ তোমার দখল আছে, নিয়ন্ত্রণ আছে, কারণ ইন্টারমিডিয়েটে তুমি যা পড়ে আসছো তাই আসবে এখানে, এখানে কিন্তু কোনো এক্সট্রা পড়ার চাপ নাই। তোমার ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে কোশ্চেন হবে, ইন্টারমিডিয়েটে যা পড়ে আসছো তা এখান থেকে আসবে। তাই তুমি যদি এইখানে একটু গুরুত্ব দাও, ওগুলোতে বাকি সাবজেক্টগুলোতে অবশ্যই বেশি গুরুত্ব দিবা, বাট এইখানে যদি তুমি একটু বেসিকটা জাস্ট ক্লিয়ার করে রাখো তুমি কিন্তু 24-এ 24 পেতে পারো। তাহলে দেখো এইখানে যদি তুমি 24 পাও তাহলে বাকি যে সাবজেক্টগুলো, বাকি যে আউট অফ মানে 36 যে থাকে সেখান থেকে তোমার কত পেতে হয়, 40 পাওয়ার জন্য আরও মাত্র 16 পেতে হয়। তো এই 36 থেকে 16 মার্কস ইনশিওর করাটা তোমার জন্য সহজ হয়ে যায়। এই জন্য
চান্স পাওয়া এবং ভালো পজিশন করার জন্য ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোর গুরুত্ব অনেক, এই সাবজেক্টগুলোর গুরুত্ব অনেক বেশি। তুমি যদি ভালো করতে চাও, পজিশনে আসতে চাও, তোমাকে অবশ্যই ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে প্রায় সম্ভব হলে তুমি ফুল মার্কস পাওয়া উচিত। তাই আমি তোমাদেরকে বলবো যে এই সাবজেক্টগুলোকে একটু গুরুত্ব দিবা, যাতে এখানে মার্কস কাটা না যায়। দেখো বাংলা ইংরেজি কোশ্চেন যদি কঠিন হয়, সেখানে সবারই দেখালো 2-1 এমসিকিউ ভুল হয়েছে, সবারই কিছু মার্কস কাটা যাবে। কিন্তু এই যে সাবজেক্টগুলো এখানে যে 12 মার্কস বা 24 মার্কস ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে, এখানে কিন্তু একটু পড়লে কিন্তু মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তাহলে তুমি ফুল মার্কস পেতে পারো। তো তুমি যদি একটু ঘাটতি দাও, দেখা গেলো তুমি এই 24-এর মধ্যে 24টা কোশ্চেনের মধ্যে তোমার কোশ্চেন হয়েছে হচ্ছে 16টা বা 17টা হয়েছে, তো মনে হইতে পারে 24-এ 16-17টা হওয়া তো অনেক ভালো, কিন্তু এইখানে যে কমে গেলো বাকি সাবজেক্টগুলো তো তোমার আরও কমে যাবে। আর যারা এইখানে খুব ভালো করতে পারে 24টার মধ্যে দেখা যাবে যাদের হচ্ছে 20টা-22টা যারা হচ্ছে কারেক্ট করতে পারবে, ওরা কিন্তু তোমার থেকে প্রতিযোগিতায় অনেক এগিয়ে যাবে। তো এই জন্য ভালো করার ট্রিক্স হচ্ছে অ্যাডমিশনে তোমাকে পরিশ্রমী হওয়ার পাশাপাশি তোমাকে অনেক চৌকস হইতে হবে, কৌশল অবলম্বন করতে হবে যে কোন কোন সাবজেক্টে তুমি কতটুকু গুরুত্ব দিবা। তো ভালো করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলোতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আশা করি বুঝতে পারছো। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। আচ্ছা, একজন প্রশ্ন করছে আর্থিক বিশ্লেষণ থেকে কোনো প্রশ্ন আসে কি না। আর্থিক বিশ্লেষণ থেকে প্রশ্ন আমরা গত কয়েকবার দেখতে পাইনি, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আমরা এবার আমাদের কোশ্চেন অ্যানালিসিস পার্টে চলে যাই। আমরা দেখি যে আসলে কোন কোন ধরনের কোশ্চেন আসে। আমরা গত বছর 2023-24 সেশনে আমরা ফার্স্ট এমসিকিউ কোশ্চেনটা আমরা দেখি যে কী কী ধরনের কোশ্চেন সেখানে এসেছিল। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা, সুদের হার বৃদ্ধির কারণে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য কি হবে? অধিক হবে, সমান হবে, কম হবে, নাকি প্রভাবিত হবে না? তোমরা ঝটপট উত্তরগুলো কমেন্টে লিখে ফেলো, দেখি তোমাদের কার কতটুকু আইডিয়া আছে এই বিষয়ে। দ্রুত উত্তর করার চেষ্টা করো। বলো কি হবে? খুবই সহজ প্রশ্ন, যে সুদের হার বৃদ্ধির ফলে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য। ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য মানে অর্থের সময় মূল্য থেকে প্রশ্নটা আসছে, তাই না? অর্থের সময় মূল্য থেকে প্রশ্নটা আসছে। তো ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্যকে আমরা কি বলি? প্রেজেন্ট ভ্যালু, তাই তো? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাটা কি? যে উপর হচ্ছে ফিউচার ভ্যালু, নিচে হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তার মানে দেখো সুদের হার কোনটা? আই হচ্ছে সুদের হার। তো সুদের হার যত বেশি হবে, সুদের হার যত বেশি হবে, এই যে নিচের ভ্যালুটা তত বাড়বে। এটাকে আমরা কি বলি? হর বলি। এটাকে আমরা কি বলি? লব বলি। তাহলে দেখো আমরা কি করি, আমরা 1 প্লাস সুদের হার টু দি পাওয়ার এন, এর মানে হচ্ছে সময় বা বছর। তো আমরা এইটা দিয়ে কী করি? ফিউচার ভ্যালুকে ভাগ করে প্রেজেন্ট ভ্যালু বের করি। তো নিচের এই ভ্যালুটা যত বেশি বড় হবে, তো এই ভ্যালুটা কী হবে? যত বেশি বড় হবে, তো এইটার মান তত কী হবে? কমে যাবে পুরোটার মান। তার মানে প্রেজেন্ট ভ্যালু তত বেশি কী হবে? কমে যাবে। আমরা সুদের হার দিয়ে ডিসকাউন্টিং বা বাট্টাকরণ করে প্রেজেন্ট ভ্যালু বের করি। তো সুদের হার যত বাড়বে, প্রেজেন্ট ভ্যালু তত কমে যাবে। এবার একটু ফিউচার ভ্যালু যদি আমরা একটু দেখি, ধরো যদি এখানে প্রশ্ন আসতো যে আসলে ভবিষ্যৎ মূল্যের উপর সুদের হারে কী প্রভাব পড়ে, সেক্ষেত্রে কী হইতে দেখো, সেক্ষেত্রে ফিউচার ভ্যালু ফর্মুলাটা কি? পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সেক্ষেত্রে দেখো এই ভ্যালুটা যত বেশি বাড়তো, পিভির সাথে মাল্টিপ্লাই করলে এটা কিন্তু তত বেশি বাড়তো, তত বেশি কী হইতো? বাড়তো। তাহলে ফিউচার ভ্যালুর সাথে সুদের হারের সম্পর্ক হচ্ছে পজিটিভ সম্পর্ক। সুদের হার যত বেশি বাড়বে, ফিউচার ভ্যালু তত বেশি বাড়বে। আর প্রেজেন্ট ভ্যালুর সাথে সুদের হারের সম্পর্ক হচ্ছে নেগেটিভ সম্পর্ক, বিপরীত সম্পর্ক। সুদের হার বাড়ার কারণে প্রেজেন্ট ভ্যালু কমে যাবে। তার উত্তর কী হবে? সুদের হার বৃদ্ধির কারণে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য কী হবে? কম হবে। কী হবে? কম হবে। এই যে আমাদের একটি প্রশ্ন শেষ। পরের প্রশ্ন দেখি আমরা। পোর্টফোলিওতে বিনিয়োগ করা হয় কেন? উত্তর করো, পোর্টফোলিওতে কেন বিনিয়োগ করা হয়? দ্রুত উত্তর করো।
একদম সহজ প্রশ্ন। সাব্বির আহমেদ কমেন্ট করেছে 2-এর বি। তো অনেকে কমেন্ট করতেছ যে পোর্টফোলিওতে কেন বিনিয়োগ কেন করা হয়। আসলে পোর্টফোলিও জিনিসটা কি, এটা আশা করি সবাই বুঝো যে আসলে পোর্টফোলিও বিষয়টা আসলে কি। পোর্টফোলিও নিয়ে খুবই ফেমাস একটা লাইন আছে, সেটা হচ্ছে ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মানে সবগুলো ডিম একটা ঝুড়িতে রেখো না। তো একটা ঝুড়িতে রাখলে কি হবে, যে কোনো কারণে ঝুড়িটা যদি পড়ে যায়, তোমার হাত থেকে ঝুড়িটা যদি পড়ে যায়, তাহলে সবগুলো ডিম ভেঙে যাবে। মানে এটা আসলে কী বোঝায় পোর্টফোলিও আসলে কী, মানে পোর্টফোলিও আমরা কিন্তু আমাদের জীবনও পোর্টফোলিও করে থাকি। তোমরাও কিন্তু আগামীতে তোমাদের পার্সোনাল লাইফে কী করবা, পোর্টফোলিও করবা। যেমন দেখো, তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কী করবা, যে তোমাদের ফার্স্ট চয়েস ধরো ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু তোমরা কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা? বিষয়টা তো এরকম না। তোমরা কী করবা, ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি হয়তো রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ, বা জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা, অথবা তোমরা অনেকে জিএসটির প্রস্তুতি নিবা। এই দেখো, এই যে তোমার একটা, আবার ডি ইউনিটের অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে সি ইউনিটের পাশাপাশি তুমি হয়তো বি ইউনিটেও পরীক্ষা দিবা। তাহলে এই দেখো, তোমার মূল টার্গেট হচ্ছে সি ইউনিট, কিন্তু পাশাপাশি তারপরে তুমি কি করতেছো, আরও কিছু প্রিপারেশন নিয়ে রাখতেছো। কেন নিয়ে রাখতেছো, যদি কোনো কারণে তোমার নিজের ইউনিট ফেল করে, তাহলেও যেন বাকি কোথাও যেন তোমার চান্স হয়। অর্থাৎ তোমার চান্স না পাওয়ার যে রিস্ক, সি ইউনিটে চান্স না পাওয়ার যে রিস্ক, এই রিস্কটা তুমি মিনিমাইজ করতে চাচ্ছ। তো বিজনেসের ক্ষেত্রে আমরা যদি আমাদের সব টাকা একটা সিঙ্গেল প্রজেক্টে ইনভেস্ট করি, এবং ওই প্রজেক্টটা যদি ফেল করে, ধরো আমার কাছে 3টা প্রজেক্ট আছে, এ, বি এবং সি, আমার কাছে 50,000 টাকা আছে। এই 50,000 টাকা যদি আমি শুধুমাত্র প্রজেক্ট এতে ইনভেস্ট করি, এবং এই প্রজেক্টটা যদি ফেল করে, আলটিমেটলি আমার কিন্তু 50,000 টাকাই লস। এইটা না করে আমি যদি এইখানে 20,000 টাকা, এইখানে 20,000, আর এইখানে যদি 10,000 করতাম, যদি আমার প্রজেক্ট এ লস হতো, তাহলে আমার কিন্তু শুধুমাত্র 20,000 টাকা লস হতো, কিন্তু বাকি দেখা গেল যে বি আর সি প্রফিট করছে, তাহলে বাকি দুইটা কিন্তু প্রফিট হইতো। তো সেই প্রফিট দিয়ে আমি কি করতে পারতাম, আমার এর ঘাটতিটা বা এর লসটা কভার করতে পারতাম। তো পোর্টফোলিও করা হয় কেন, ঝুঁকি কমানোর জন্য, ঝুঁকি কমানোর জন্য। তো তোমরা সঠিক উত্তর দিয়েছো যে পোর্টফোলিও করা হয় মূলত বিনিয়োগের ঝুঁকি হ্রাস করার জন্য। এবার আমরা পরের প্রশ্নটা দেখি। দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রতিবারই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়। দেখো, চিরস্থায়ী বন্ড, অগ্রাধিকার শেয়ার, ডিবেঞ্চার, সংরক্ষিত মুনাফা, কোনটা হবে? ঝটপট কমেন্ট উত্তরগুলো লিখে ফেলো। দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস কোনটি? দেখো, চিরস্থায়ী বন্ড এটা একটা দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। অগ্রাধিকার শেয়ার এটাও কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। ডিবেঞ্চার এটাও একটা দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে আমরা বুঝি 5 বছরের অধিক সময়, 5 বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন। সংরক্ষিত মুনাফা, এগুলো সবগুলি কিন্তু, এখানে 4টাই কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। কিন্তু প্রশ্ন করেছে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটি? অভ্যন্তরীণ উৎস বলতে কোনটা বোঝায়? দেখো, কোম্পানিতে 2 ধরনের ক্যাপিটাল থাকে। একটাকে আমরা বলতে পারি কন্ট্রিবিউটেড ক্যাপিটাল। কি বলতে পারি? আরেকটাকে আমরা বলতে পারি জেনারেটেড ক্যাপিটাল। আচ্ছা, কন্ট্রিবিউটেড ক্যাপিটাল আর জেনারেটেড ক্যাপিটাল টার্মগুলো তোমাদের কাছে নতুন হলে আসলে বিষয়গুলো তোমরা বোঝো। কন্ট্রিবিউটেড ক্যাপিটাল মানে বাহির থেকে কে কন্ট্রিবিউট করেছে, যে আমার প্রতিষ্ঠানে বাহির থেকে কে কন্ট্রিবিউট করেছে, সেটা শেয়ার হোল্ডার হইতে পারে, যে সে শেয়ার কেনার মাধ্যমে আমার প্রতিষ্ঠানে কী করছে, টাকা দিছে, ক্যাপিটাল দিছে। ডিবেঞ্চার হোল্ডার হইতে পারে, যে ডিবেঞ্চার হোল্ডার সে ডিবেঞ্চার পারচেস করছে, আমি তার কাছে ডিবেঞ্চার বিক্রি করছি, বাহির থেকে আমার কাছে টাকা আসছে। বন্ড বিক্রি করে বাহির থেকে টাকা আসতে পারে, অগ্রাধিকার শেয়ার সেল করে বাহির থেকে টাকা আসতে পারে। তার মানে এই যে 3টা জিনিস, এই 3টা হচ্ছে আমার কন্ট্রিবিউটেড ক্যাপিটাল। এগুলো সবগুলো বাহির থেকে কে কন্ট্রিবিউট করছে। সংরক্ষিত মুনাফা এইটা হচ্ছে আমার জেনারেটেড ক্যাপিটাল। আমি বিজনেস করছি, আমার বিজনেসে প্রফিট হয়েছে, সেই প্রফিটের একটা অংশ আমি বিজনেসে পুনরায় আবার রিইনভেস্ট করছি। যেমন আমার 100 টাকা বিজনেসে প্রফিট হয়েছে, সেখান থেকে আমি 60 টাকা হয়তো ডিভিডেন্ড দিয়ে দিছি সাধারণ শেয়ার হোল্ডারদেরকে, আর বাকি যে 40 টাকা, যেটাকে আমরা বলি সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা, এটা আমি রেখে দিছি আমার বিজনেসে
আবার ইনভেস্ট করার জন্য, রিইনভেস্ট করার জন্য। তো এইটাকে বলা হয় জেনারেটেড ক্যাপিটাল। তো এইটা হচ্ছে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস বা ইন্টারনাল সোর্স। আর বাকি যে সবগুলো সেগুলো হচ্ছে বাহ্যিক উৎস, সেগুলো হচ্ছে বাহ্যিক উৎস। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটা দেখি। তো সঠিক উত্তর হচ্ছে সংরক্ষিত মুনাফা বা ডি, 3-এর ডি। পরের প্রশ্নটা দেখি, খুবই চমৎকার একটি প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। দেখো, ফাইন্যান্স থেকে একদম সহজ সহজ প্রশ্ন হয়, তোমরা অনেকেই দেখতেছি সঠিক উত্তর করতে পারতেছো। এগুলো খুবই বেসিক কোশ্চেন, মানে সবাই কিন্তু এগুলো পারার মতন। আমরা কিন্তু এখন পর্যন্ত একটা বড় ম্যাথ পাই নাই, ম্যাথ পাইছি কোনো বড় কোনো ম্যাথ পাই নাই, জাস্ট বেসিক কনসেপ্টগুলো থেকে কোশ্চেন হয়। সরকার যে বন্ড ইস্যু করে তাকে কি বলা হয়? কী হবে লিখো, কি হবে? সরকার যে বন্ড ইস্যু করে তাকে কি বলা হয়? সি। তোমরা তো একদম কমেন্ট করছো যে জাহানারা বেগম কমেন্ট করছে 4 সি, হুমি হাবিবা কমেন্ট করছে 4 সি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে সরকার যে বন্ড ইস্যু করে তাকে বলা হয় ট্রেজারি বন্ড। তার মানে ট্রেজারি বন্ডটা কি? সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড, তাকে আমরা বলি ট্রেজারি বন্ড। তাহলে ট্রেজারি বিলটা কি হবে? ট্রেজারি বিলটা কি? কমেন্ট করো, ট্রেজারি বিলটা কি? সরকার যে বিল ইস্যু করে, সরকার কর্তৃক ইস্যুকৃত বিল। তা ট্রেজারি বন্ড হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড এবং ট্রেজারি বিল হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত বিল। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ট্রেজারি শেয়ার। ট্রেজারি শেয়ারটা তাহলে কি হবে? ট্রেজারি শেয়ারটা কি হবে তাহলে? একজন কমেন্ট করো যে ট্রেজারি শেয়ারটা কি। কমেন্ট করতেছো, ভিডিও স্মুথলি আসে না। আচ্ছা, ভিডিও আটকাট কাটছে। আচ্ছা, 1 সেকেন্ড, তোমরা এটা কমেন্ট করো, আমি দেখি টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা, আমি একটু দেখতেছি এখানে জিজ্ঞেস করে। তোমরা এটা কোশ্চেনটা আনসার করার চেষ্টা করো। নেট প্রবলেম, আচ্ছা সম্ভবত হচ্ছে নেটের ইস্যু হচ্ছে। আচ্ছা, আচ্ছা আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, দেখো, তো ট্রেজারি বন্ড হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড, ট্রেজারি বিল হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত বিল। তো পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় আসে যে ট্রেজারি শেয়ার কি? নামের সাথে ট্রেজারি থাকলে সেটা সরকারি হয়ে যায়। আমরা ট্রেজারি বন্ড মানে সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড, ট্রেজারি বিল মানে সরকার কর্তৃক ইস্যুকৃত বিল। তো ট্রেজারি শেয়ার দেখি, নামের সাথে ট্রেজারি দেখি আমরা মনে করি এটা হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত শেয়ার। নামের সাথে ট্রেজারি আছে, তার মানে কি সরকার কর্তৃক ইস্যুকৃত শেয়ার। কিন্তু তুমি যদি এই উত্তরটা দাও, তোমার উত্তরটা কি হবে? ভুল হবে। ট্রেজারি শেয়ার মানে সরকার কর্তৃক ইস্যুকৃত শেয়ার না। খুব সাবধান, দেখো, ট্রেজারি বন্ড সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড, ট্রেজারি বিল সরকার কর্তৃক ইস্যুকৃত বিল। কিন্তু ট্রেজারি শেয়ার মানে কিন্তু সরকার কর্তৃক ইস্যুকৃত বিল, সরকার কর্তৃক ইস্যুকৃত শেয়ার না, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। তাহলে ট্রেজারি শেয়ার জিনিসটা আসলে কি? একটা কোম্পানি বাজারে শেয়ার ছাড়ার পরে, কোম্পানি বাজারে শেয়ার ছাড়ার পরে নিজের শেয়ার যদি আবার বাই ব্যাক করে নেয়, মানে নিজের শেয়ার যদি আবার নিজেই কিনে নেয়, তাহলে সেটাকে বলা হয় ট্রেজারি শেয়ার। তাহলে ট্রেজারি শেয়ারটা কি? যে কোম্পানি বাজারে শেয়ার ছাড়ার পরে যদি বিনিয়োগকারীদের কাছ থেকে নিজের শেয়ার আবার মার্কেট থেকে কিনে নেয়, কোম্পানি তার নিজ কোম্পানির শেয়ার, নিজের শেয়ার মার্কেট থেকে আবার কিনে নিচ্ছে, বাই ব্যাক করতেছে, সেইটাকে বলা হয় ট্রেজারি শেয়ার। তো ট্রেজারি শেয়ার মানে হচ্ছে যদি কেউ তার নিজের শেয়ার বাই ব্যাক করে, নিজের শেয়ার বাই ব্যাক করে। তাহলে নামের সাথে ট্রেজারি থাকলেই ট্রেজারি শেয়ারটা
এটা সরকারি শেয়ার না, বা সরকারের কর্তৃক ইস্যুকৃত শেয়ার না। এই জিনিসটা একটু খেয়াল রাখবে আশা করি। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্ন দেখি। কোন দেশে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে কোন ঝুঁকি তৈরি হয়? কোন দেশে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে কোন ঝুঁকি তৈরি হয়? কোন ঝুঁকি তৈরি হয় বলো, দু একজন কমেন্ট করো, কোন ঝুঁকি তৈরি হয়? কোম্পানি ঝুঁকি, তারল্য ঝুঁকি, বাজার ঝুঁকি নাকি আর্থিক ঝুঁকি? কি উত্তর হবে? কোম্পানি ঝুঁকি, তারল্য ঝুঁকি, বাজার ঝুঁকি নাকি আর্থিক ঝুঁকি? ঝুঁকির প্রকারভেদ থেকে প্রায় প্রশ্ন আসে। প্রত্যেকটা ঝুঁকি সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার রাখা উচিত। দেখো, কোম্পানি ঝুঁকিটা আসলে কি? কোম্পানি ঝুঁকি বলতে আমরা বুঝি কোম্পানি স্পেসিফিক ঝুঁকি, যেগুলো অর্থাৎ কোম্পানির নিজস্ব কারণে, নিজের কারণে যে ঝুঁকিগুলো সৃষ্টি হয়, তার পরিচালনা পর্ষদের দক্ষতা অদক্ষতায় যে ঝুঁকির সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি কি? কোম্পানির ঝুঁকি। যে ঝুঁকিটা মূলত কোম্পানি কি করতে পারে, বিভিন্ন পন্থা অবলম্বন করে রিডিউস করতে পারে, কমাইতে পারে, সেটাকে আমরা বলি কোম্পানি ঝুঁকি বা আনসিস্টেমেটিক রিস্ক। তারল্য ঝুঁকিকে চলতি দায় পরিশোধের অক্ষমতাকে আমরা বলি তারল্য ঝুঁকি। যদি কোম্পানি যদি তার চলতি দায় পরিশোধ করতে না পারে, বিদ্যুৎ বিল বকে আছে, বিদ্যুৎ বিল দিতে পারছে না, বাংলাদেশে টাকা দিতে পারতেছে না, অর্থাৎ চলতি দায় পরিশোধ করতে পারতেছে না, সেটাকে আমরা বলি কি? তারল্য ঝুঁকি। বাজার ঝুঁকি বা মার্কেট রিস্কটা আসলে কি? মার্কেটের মেকানিজমের কারণে যদি কোম্পানি প্রভাবিত হয়, সেটাকে আমরা বলি কি? বাজার ঝুঁকি। এটাকে বলে সিস্টেমেটিক রিস্ক, মানে তোমার এটার উপর কোনো হাত নাই। দেখালো দেশের, আমরা যে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে আমাদের জুলাই বিপ্লবের ফলে দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানি হচ্ছে বন্ধ হয়ে গেছে, বা কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো সেখানে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে, ফ্যাক্টরি জ্বালাই দিছে। তো এই যে এইটা কি একটা দেশের সার্বিক পরিস্থিতির কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইটার উপর কিন্তু কোম্পানির কোনো নিয়ন্ত্রণ ছিল না। এটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করছে। কোভিডে আমরা দেখছি সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান প্রভাবিত হয়েছে। তো যখন স্পেসিফিক কোম্পানিকে এফেক্ট না করে সমস্ত কোম্পানিকে এফেক্ট করে, বাজারের সবগুলো কোম্পানিকে এফেক্ট করে, তখন সেই কারণগুলো থেকে সৃষ্ট ঝুঁকিকে আমরা বলি বাজার ঝুঁকি। আর আর্থিক ঝুঁকি হচ্ছে কি? যদি বাহির থেকে ঋণ নেওয়া হয়, বাহ্যিক কোনো উৎস থেকে যদি ঋণ নেওয়া হয়, যদি ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিকে আমরা বলি আর্থিক ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকিটা রিলেটেড হচ্ছে ঋণের সাথে। বাহির থেকে ঋণ নিচ্ছি, ঋণের সুদ দিতে পারতেছি না, তাহলে কী হবে? আমি দেউলিয়া হয়ে যেতে পারি। এই যে দেউলিয়া হয়ে যাওয়ার যে ঝুঁকি, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে এই প্রশ্ন উত্তরকে প্রশ্ন হচ্ছে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে কোন ঝুঁকি তৈরি হয়? তো দেশের আর্থিক সামাজিক এবং রাজনৈতিক অবস্থার সাথে অবস্থার উপর কোম্পানির কোনো ধরনের কন্ট্রোল আছে? কন্ট্রোল নাই। এবং আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে শুধু কি আমার কোম্পানি এফেক্ট করবে না, মার্কেটের সব কোম্পানি, মার্কেটের সকল কোম্পানি? এর উত্তর হবে কি? বাজার ঝুঁকি, যেটা আমি কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, উত্তর হচ্ছে সি। তারপরের প্রশ্নটা দেখি। অ্যানুইটির ক্ষেত্রে প্রতিটি কিস্তির পরিমাণ সমান থাকে? প্রতি কিস্তির পরিমাণ প্রথম দিকে কম পরে বেশি, প্রতি কিস্তির পরিমাণ প্রথম দিকে বেশি পরে কম, নাকি প্রতি কিস্তির পরিমাণ ক্রমান্বয়ে নির্দিষ্ট হারে বাড়ে বা কমে? কি হয়? অ্যানুইটির দুইটা ক্যারেক্টারিস্টিক্স, দুইটা বৈশিষ্ট্য। কি কি? একটা হচ্ছে কিস্তির পরিমাণ সমান, দেখো প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কিস্তির পরিমাণ সমান। তার মানে তুমি যদি 5,000 টাকা করে দাও, প্রতি মাসে 5,000 টাকা, প্রতি সপ্তাহে 5,000 টাকা, কিস্তির পরিমাণটা সমান হবে। প্রথমবার 500 টাকা দিলাম, পরের বার 200 টাকা দিলাম, পরের বার 1,000 টাকা দিলাম, এরকম অসমান অ্যামাউন্ট হইতে পারবে না। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দুইটা কিস্তির মধ্যবর্তী সময়ের পার্থক্য, সময়ের ব্যবধান সমান। তার মানে আমি যদি আজ থেকে 1 বছর পর, প্রথম কিস্তি যদি 1 বছর পরে দিই, দ্বিতীয় কিস্তি হবে 2 বছর পরে, তৃতীয় কিস্তি 3 বছর পরে। আমি যদি প্রতি সপ্তাহে কিস্তি দিই, তাহলে আজ প্রতি সপ্তাহে কিস্তি দেবো, 7 দিন পর 7 দিন পর কিস্তি দেবো। আমি যদি প্রতি মাসে কিস্তি দিই, তাহলে 1 মাস পর কিস্তি দেবো। তার মানে দুইটা কিস্তির মধ্যবর্তী দূরত্ব সবসময় কী হবে? সমান হবে। এরকম কখনো হবে না যে আমি প্রথম কিস্তি দিলাম 1 মাস পর, দ্বিতীয় কিস্তি দিলাম 3 মাস পর, তৃতীয় কিস্তি দিলাম 1 বছর পর। এরকম অসমান সময়ের জন্য
যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো না, সেটাকে আমরা অ্যানুইটি বলতে পারবো না। তো অ্যানুইটির ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে কিস্তির পরিমাণ সমান, সময়ের ব্যবধান সমান। এখন অপশনের সময় নিয়ে কোনো কিছু নাই, অপশন আছে প্রতিটি কিস্তির পরিমাণ সমান থাকে। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে 6-এর এ। উত্তর হবে 6-এর এ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। বিনিময় বিল কি? দেখো, প্রথমে বলেছিলাম যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং সেখানে তিনটার হস্তান্তরযোগ্য ঋণের দলিল, একটা হচ্ছে বিনিময় বিল, অঙ্গীকারপত্র, আর হচ্ছে চেক। তিনটার সম্পর্কে, তিনটার বৈশিষ্ট্য সম্পর্কে একদম খুব ভালো করে ধারণা রাখতে হবে, খুব ভালো করে ধারণা রাখতে হবে। কমেন্ট করেছ 6-এর এ। আচ্ছা, আমরা এখন হচ্ছে 7 নম্বর প্রশ্নে আলোচনা করছি। আচ্ছা, বিনিময় বিলটা আসলে কি? দেখো, বিনিময় বিল হচ্ছে কি হবে? অর্থ প্রদানের শর্তাহীন আদেশ। বিনিময় বিল হচ্ছে অর্থ প্রদানের শর্তাহীন। আচ্ছা, একদম কমেন্ট করেছ যে ডি। না, ডি হবে না, উত্তর হবে সে। খেয়াল করো, অঙ্গীকার না, অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার হচ্ছে অঙ্গীকারনামা, আর আদেশ হচ্ছে বিনিময় বিল। এই দুইটা জায়গার পার্থক্যটা একটু স্পষ্ট হয়ে নিবা। বিনিময় বিল বিষয়টা কি? বিনিময় বিল কে তৈরি করে? বিনিময় বিল তৈরি করে বিক্রেতা। বিক্রেতা বিনিময় বিল তৈরি করে এবং সেখানে লিখে দেয় যে নির্দিষ্ট সময়ে চাহিদা মাত্র ইহার বাহককে অথবা প্রাপককে এত টাকা প্রদান করুন। তার মানে বিক্রেতা হচ্ছে ক্রেতাকে আদেশ করে, বিক্রেতা ক্রেতাকে কি করে? আদেশ করে টাকা প্রদান করার জন্য। তো বিনিময় বিলের মাধ্যমে বিক্রেতা ক্রেতাকে আদেশ করে, ক্রেতা স্বাক্ষর করলে বিনিময় বিল একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল বা গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হয়। তো বিক্রেতা এই লেখাগুলো লিখে বিনিময়টা নিয়ে ক্রেতার কাছে যায়, ক্রেতা হচ্ছে স্বাক্ষর করে দেয়। তো স্বাক্ষর করে দেওয়াকে আমরা বলি স্বীকৃতি দেওয়া। তো ক্রেতা স্বীকৃতি দিল, তো স্বীকৃতি দেওয়ার কারণে এটা একটি আইনগত দলিল হয়ে যায়। এবং পরবর্তী সময়ে যখন আমাদের 3 মাস মেয়াদ যদি থাকে, 3 মাস পরে গিয়ে আমরা যদি বিলটা আবার উপস্থাপন করি, তখন ক্রেতা বিক্রেতাকে টাকাটা দিয়ে দেয়। তাহলে দেখো, বিনিময় বিল বিক্রেতা তৈরি করে, এই জন্য বিক্রেতা কি করে? সেখানে আদেশ দেয়, টাকা প্রদানের আদেশ দেয়। আর অঙ্গীকারনামা বা অঙ্গীকারপত্র সেটা তৈরি করে কে? সেটা তৈরি করে ক্রেতা নিজে, অর্থাৎ যে হচ্ছে দেনাদার। দেনাদার নিজে তৈরি করে। সেখানে কি লেখা থাকে? সেখানে লেখা থাকে একটি নির্দিষ্ট সময় পরে একটি নির্দিষ্ট জনকে, কারণ নাম উল্লেখ থাকতে পারে, অথবা ইহার বাহককে, মানে অঙ্গীকারনামার বাহককে এত টাকা প্রদান করব বা করতে বাধ্য থাকব। তাহলে দেখো, এখানে আমি প্রমিস করছি বা অঙ্গীকার করছি, এই জন্য এটাকে বলা হয় প্রমিসরি নোট বা অঙ্গীকারপত্র। তাহলে এই দুইটা শব্দের পার্থক্য, অর্থ প্রদানের শর্তহীন আদেশ হলে বিনিময় বিল, এবং শর্তহীন অঙ্গীকার হলে সেটাকে আমরা বলবো অঙ্গীকারপত্র। ক্লিয়ার? আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ। পরের প্রশ্নটি দেখি, নিচের কোনটিকে বাতিল চেক বলে গণ্য করা হয়? খুবই সহজ প্রশ্ন। দেখো, আরেকটা প্রশ্ন হস্তান্তরযোগ্য ঋণের দলিল থেকে, পরবর্তী তারিখের চেক, পূর্ব তারিখের চেক, বাসি চেক, হারানো চেক। উত্তর হবে কোনটা? উত্তর হচ্ছে বাসি চেক, বাতিল চেক বলে গণ্য করা হয়। বাসি চেক কি? 6 মাস। যদি 6 মাস পুরনো চেক হয়, অর্থাৎ চেকে যে ডেটটা লেখা থাকে, তুমি যদি সেই ডেটের 6 মাসের অধিক সময় পরে চেকটা নিয়ে ব্যাংকে যাও, তাহলে ব্যাংক কি বলবে? এই চেকটাকে বাসি চেক বলে গণ্য করবে। এবং 6 মাসের কম সময়ের যে কোনো সময়ের মধ্যে যদি তুমি ব্যাংকে নিয়ে যাও, ব্যাংক তোমার টাকাটা দিয়ে দিবে। তাহলে একটা চেক বাসি চেক হয় কখন? যখন চেকে লেখা তারিখের 6 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে যায়, তখন সেই চেকটাকে আমরা কি বলি? বাসি চেক বলি, এবং এটা বাতিল চেক। ব্যাংক এই চেকের টাকা দেয় না, ব্যাংক এই চেকের টাকা প্রদান করে না। ব্যাংকের নগদ জমার হার বৃদ্ধি। দেখো, ব্যাংকের নগদ জমার হার বৃদ্ধি মানে কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণের 3টা পদ্ধতি, প্রধান যে 3টা পদ্ধতি, তার একটা পদ্ধতি হচ্ছে নগদ জমার হার বৃদ্ধি করা, ক্যাশ রিজার্ভ রেশিও। তো নগদ জমার হারটা কি? বাণিজ্যিক ব্যাংকগুলো তার আমানতের একটা অংশ, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। অর্থাৎ আমানতকারী যারা, ব্যাংকের গ্রাহক যারা, তারা বাণিজ্যিক ব্যাংকে যে টাকা জমা রাখে, তার একটা অংশ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, এবং বাকি টাকা লেন্ডারদের, বাকি টাকা হচ্ছে যারা হচ্ছে ঋণ গ্রহীতা, যারা তাদেরকে ঋণ হিসাবে, লোন হিসাবে প্রদান করতে পারে। তো এখন কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো কারণে জমার হারটা বাড়ায় দেয়, খেয়াল করো, কেন্দ্রীয় ব্যাংক যদি বলে যে
আগে 100 টাকা আমানতের বিপরীতে 10%, অর্থাৎ তুমি 100 টাকা আমানত নিলে 10 টাকা আমাকে জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বলছে যে 10 টাকা আমার কাছে জমা রাখতে হবে। তাহলে সে কয় টাকা লোন হিসাবে দিতে পারতো? বাকি 90 টাকা কিন্তু সে লোন হিসাবে বাজারে দিতে পারতো। তো যদি এই পার্সেন্টেজটা বাড়ায় দেয়, এখন যদি বলে যে না 10 টাকা দিলে হবে না, এখন থেকে 20 টাকা দিতে হবে, তাহলে সে বাণিজ্যিক ব্যাংকের কি হবে? ঋণ দানের ক্ষমতা 90 টাকা থেকে 80 টাকায় চলে আসবে। তাহলে দেখো, নগদ জমার হার যদি বাড়াই দেওয়া হয়, বৃদ্ধি করা হয়, তাহলে ঋণ প্রদানের ক্ষমতা কমে যায়। তো ঋণ প্রদান ক্ষমতা কমলে কি হয়? মার্কেটে টাকার সাপ্লাইটা কমে যায়, মার্কেটে টাকার সাপ্লাইটা কমে যায়। তো মার্কেটে যখন টাকার সাপ্লাই অনেক বেড়ে যাবে, তখন কম পরিমাণ দ্রব্য মানুষ বেশি পরিমাণ টাকা দিয়ে ক্রয় করে। কম পরিমাণ দ্রব্য বেশি পরিমাণ টাকা, তার মানে জিনিসপত্রের দাম বেড়ে যায়, যেটাকে আমরা বলি মূল্যস্ফীতি, বা যেটাকে আমরা বলি কি মুদ্রাস্ফীতি বলি, ইনফ্লেশন বলি। বর্তমানে বাংলাদেশে যেটা চলে, জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তো মার্কেটে টাকা বেশি, সম্পত্তি কম। আর এই সিচুয়েশন যখন হয় যে মার্কেটে টাকার সাপ্লাইটা কমাই দেওয়া হয়েছে, তখন কি হয়? তখন অধিক পরিমাণ সম্পদের পেছনে কম পরিমাণ টাকা ধাবিত হয়, তখন মূল্যস্ফীতিটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়। তো বাজারে মার্কেটে হচ্ছে টাকার সাপ্লাইটা কমে যায় এবং মূল্যস্ফীতির কি হয়? নিয়ন্ত্রণ হয়। তো নগদ জমার হার বৃদ্ধির ফলে কোনটা ঘটবে? মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ হবে, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। বাংলাদেশের নিচে কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? কোনটা? বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ, নাকি কর্মসংস্থান? কি হবে উত্তর? উত্তর হচ্ছে ডি, কর্মসংস্থান ব্যাংক। বাংলাদেশের 3টা বিশেষায়িত ব্যাংক আছে, একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং রাজশাহী কৃষি ব্যাংক। এই 3টা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আর কর্মসংস্থান ব্যাংকটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। তো কর্মসংস্থান ব্যাংক হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক, এটা বিশেষায়িত ব্যাংক না। বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টা, বাংলাদেশ কৃষি, রাজশাহী কৃষি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। নিচের কোন নীতি সব ধরনের জীবন ও সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, বীমার নীতি থেকে তো কোন নীতি সব ধরনের বীমার ক্ষেত্রে প্রযোজ্য? আর্থিক ক্ষতিপূরণের নীতি, নাকি প্রত্যক্ষ কারণের নীতি, আনুপাতিক অংশগ্রহণের নীতি, নাকি স্থলাভিষিক্তকরণের নীতি? কি হবে উত্তর? উত্তর হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি, প্রত্যক্ষ কারণ নীতি। বাকি যে নীতিগুলো আছে, সেগুলো সবগুলো বিমার ক্ষেত্রে যায় না। যেমন আর্থিক ক্ষতিপূরণ নীতিটা কি হয় না? জীবন বিমার ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের নীতি প্রযোজ্য নয়। শুধুমাত্র এই প্রত্যক্ষ কারণের নীতি, যেটা একই সাথে জীবন বিমা, সম্পত্তি বিমা, সকল বিমার ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যক্ষ কারণের নীতিটা কি? স্পেসিফিক যেই কারণে বিমাটা করা হবে, মানে বিমাপত্রে উল্লেখ থাকবে যে এই কারণে যদি ক্ষতি হয়, তবে কেবল ক্ষতিপূরণ দেওয়া হবে। সেটা জীবন বিমার ক্ষেত্রে লেখা থাকে যে কিছু স্পেসিফিক কারণ, এই সব কারণে যদি তার মৃত্যু ঘটে, তবেই কেবল ক্ষতিপূরণ দেওয়া হবে। দেখা গেছে তুমি ক্যান্সারের জন্য বিমা করছো, হ্যাঁ, একটা বিমা গ্রহীতা সে হচ্ছে ক্যান্সারের জন্য বিমা করছে এবং সত্যি সত্যি সে ক্যান্সার আক্রান্ত হয়েছে। ক্যান্সার আক্রান্ত, তার লাস্ট স্টেজ, অর্থাৎ জীবন যায় মুমূর্ষু অবস্থায়, হয়তো সে অল্প কিছুদিন বাঁচবে, ডাক্তারও সার্টিফাই করে দিচ্ছে যে রোগী বেশি আর অল্প কিছুদিন বাঁচবে, বেশি দিন বাঁচবে না। তো এমত অবস্থায় তাকে হসপিটালে নেওয়ার সময় কি হয়েছে? তাকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স কোনোভাবে অ্যাক্সিডেন্ট করছে এবং অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করার কারণে রোগী রাস্তায় মারা গেছে। তো এখন বিমা কোম্পানি কি তার টাকা দিবে কিনা? সে তো ক্যান্সারের রোগী ছিল, সে তো কিছুদিন পরে এমনিতে মারা যেত। তার তো বিমাও করা ছিল যে ক্যান্সারে যদি সে মারা যায়, তাহলে বিমা কোম্পানি তাকে কী করবে? টাকা দিবে। কিন্তু এখন কি তাকে টাকা দিবে কিনা? উত্তর হচ্ছে যে না, কারণ তার মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছে সড়ক দুর্ঘটনা, যেটা তার বিমাপত্রে লেখা ছিল না। তো জীবন বিমা হোক বা অন্য যে কোনো বিমা হোক, একদম প্রত্যক্ষ কারণে যদি ক্ষতি হয়, যে কারণটা লেখা থাকবে সেই কারণে যদি ক্ষতি হয়, তবেই কেবল ক্ষতিপূরণ বিমা কোম্পানি দেয়। এই জন্য প্রত্যক্ষ কারণের নীতিটা হচ্ছে সমস্ত বিমার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, 2023-24 সালে সর্বশেষ কোশ্চেনটা, কোন ধরনের জীবন বিমায় ঋণ সুবিধা পাওয়া যায়? কোন ধরনের জীবন বিমায় ঋণ সুবিধা পাওয়া যায়? মেয়াদি, সাময়িক, গোষ্ঠী, নাকি অ্যানুইটি? উত্তর হচ্ছে মেয়াদি। মেয়াদি জীবন বিমা মানে হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ পরে
যদি জীবন বিমার যে একটা নির্দিষ্ট মেয়াদ, সেই মেয়াদ পরে চাইলে তুমি বিমা কোম্পানি থেকে ঋণ গ্রহণ করতে পারবা। মেয়াদি জীবন বিমার একটা মেয়াদ থাকে যে আমি হয়তো 10 বছর অন্তর অন্তর টাকা 10 বছর পর্যন্ত আমি প্রিমিয়াম দিয়ে যাব, এবং এই 10 বছরের পরে যদি আমি মারা না যাই তাহলে 10 বছর পরে আমাকে এমনি টাকা দিয়ে দিবে। তো এটা অনেকটা বিনিয়োগের মতো, তো 10 বছর পরে গিয়ে চাইলে বিমা কোম্পানি থেকে বিমা গ্রহীতা সে লোন নিতে পারে, ঋণ সুবিধা নিতে পারে। তো মেয়াদি জীবন বিমায় আমরা ঋণ সুবিধা পেয়ে থাকি। তো এই ছিল গত বছরের এমসিকিউর 12টা কোশ্চেন। তাহলে খেয়াল করে দেখো, এই 12টা কোশ্চেনের মধ্যে কি কোনো ম্যাথ ছিল? কোনো ম্যাথ কিন্তু আমরা পাইনি। একদম সহজ বেসিক জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। তাই এইচএসসি লেভেলে আমরা যে বড় বড় ম্যাথগুলো করছি, ম্যাথ নিয়ে আমরা খুব ভয় পাইছি, এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই। মার্কেটিংয়ে কিন্তু খুবই খুঁটিনাটি বিষয় থেকে কোশ্চেন হতে পারে, কিন্তু ফাইন্যান্সে খুঁটিনাটি বিষয় থেকে কোশ্চেন হয় না, একদম বেসিক বিষয়গুলো থেকে কোশ্চেন হয়। তো তুমি যদি একটু গুরুত্ব দাও, একটু যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, একটু যদি থিওরিগুলো পড়া থাকে, এখানে 12তে 12 পাওয়া আমি মনে করি কোনো বিষয় না, এবং এগুলো হচ্ছে মার্কস তোলার জায়গা। আমরা এবার একটু 2022-23 সালের কোশ্চেনটা দেখি, হ্যাঁ, সেখানে কি ছিল। দেখো, প্রথম কোশ্চেন বিমা থেকে কোশ্চেন, কোন মেয়াদি বিমাপত্রে কেবল বিমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় বেঁচে থাকলেই বিমাকৃত অঙ্ক পেয়ে থাকে? তার মানে সাধারণ জীবন বিমা যেগুলো হয় সেগুলো হচ্ছে যদি মেয়াদ শেষ হয়ে যায়। যদি মেয়াদি বিমার ক্ষেত্রে দেখো, মেয়াদি বিমার ক্ষেত্রে কী হয়, যে 10 বছর মেয়াদ, 10 বছরের মধ্যে যদি মারা যায় তাহলে টাকা দিয়ে দিবে, আর যদি মারা না যায় তাহলে 10 বছর পরে টাকা দিয়ে দিবে। কিন্তু এখানে বলছে যে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 10 বছর ধরো বিমার মেয়াদ, শুধুমাত্র 10 বছর পর্যন্ত তুমি যদি বেঁচে থাকো তাহলেই টাকা দিবে, আর যদি বেঁচে না থাকো তাহলে টাকা দিবে না। তার মানে এই বিমার জন্য বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ, এই বিমার জন্য বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। তাহলে এর উত্তর হচ্ছে কি হবে? সাময়িক মেয়াদি বিমাপত্র, সাময়িক মেয়াদি বিমাপত্র। দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখি যে একটি ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বোঝায়? ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বোঝায়? শেয়ার হোল্ডার কারা? সাধারণত যারা সাধারণ শেয়ার ক্রয় করে। তো শেয়ার হোল্ডারদের সম্পদ কি? শেয়ার হোল্ডারে কি করে? কোম্পানির শেয়ার ক্রয় করে। শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির শেয়ারের মালিক। তো শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে আমরা বুঝি তাদের শেয়ারকে বুঝি। তো শেয়ারের যে বাজার মূল্য, শেয়ারের যে মার্কেট প্রাইস থাকে, হ্যাঁ, যে দেখা গেছে সে যে শেয়ারটা ক্রয় করছে সেই শেয়ারের স্টক এক্সচেঞ্জে মার্কেটে সেই শেয়ারের দাম কয় টাকা, ওই শেয়ারের বাজার মূল্য, সবগুলো শেয়ারের বাজার মূল্যের সমষ্টিকে আমরা বলি শেয়ার হোল্ডারদের সম্পদ। তো শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে আমরা শেয়ারের বাজার মূল্যকে বুঝি, শেয়ার হোল্ডারদের শেয়ারের বাজার মূল্যকে বুঝি। তাহলে বাজার মূল্যে সাধারণ শেয়ারের মোট মূল্য যেটা, সেটা হচ্ছে কি? শেয়ার হোল্ডারদের সম্পদ। বার্ষিক চেক কাকে বলে? আমরা 2023-24 সালে দেখছি যে বার্ষিক চেক নিয়ে একটা কোশ্চেন আসছে, এবং আমরা সেখানে বলেছি 6 মাস যদি অতিক্রান্ত হয়ে যায় চেকের ডেটের, তাহলে সেটাকে বলা হয় বার্ষিক চেক। তাহলে বার্ষিক চেক কি? মেয়াদ উত্তীর্ণ চেক, মেয়াদ উত্তীর্ণ চেক। এটা নিয়ে অলরেডি আলোচনা আমরা করেছি। মূলধন বাজেটিং থেকে কোশ্চেন দেখো, একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য? দেখো, আমরা মূলধন বাজেটিংয়ের 4টা পদ্ধতি সম্পর্কে আমরা পড়াশোনা করেছি ইন্টার লেভেলে, না? একটা হচ্ছে ARR, একটা হচ্ছে PBP, একটা হচ্ছে NPB এবং IRR। এবং 4টার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ কোন প্রকল্পটা আমরা নিব বা একটা প্রকল্প আমরা গ্রহণ করব কি করব না, তো 4টার ক্ষেত্রে কিছু সূত্র ছিল যে এইগুলো যদি মিট করে বা এই বিষয়গুলো যদি ঘটে, এই ভ্যালুগুলো যদি আসে, তাহলে আমরা প্রকল্প গ্রহণ করব, এই ভ্যালু না আসলে প্রকল্প গ্রহণ করব না। তো এখানে কিছু অপশন দেওয়া আছে যে কোন ফর্মুলাট আসলে কাজে লাগে, যে একটা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে আমরা কখন একটা প্রকল্প গ্রহণ করতে পারি। যে IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, যদি 0 থেকে বড় হয় বা পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা একটা প্রকল্প গ্রহণ করব। IRR যদি মূলধন ব্যয়ের থেকে, ফার্মের মূলধন ব্যয় যেটা কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা প্রকল্প গ্রহণ করব। IRR যদি গড় আয় হার, অ্যাভারেজ রেট অফ রিটার্ন থেকে বড় হয়, ARR থেকে বড় হয়, তাহলে আমরা প্রকল্প গ্রহণ করব। NPV যদি 0 থেকে ছোট হয়, তাহলে কি আমরা প্রকল্প গ্রহণ করবো কিনা? দেখো, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা একটা প্রকল্প গ্রহণ করতে পারি। যদি আমি নিজ থেকে চিন্তা করি যে নিট বর্তমান মূল্য NPV যদি 0 থেকে ছোট হয়, নেগেটিভ হয়, তাহলে কি প্রকল্প গ্রহণ করব? না, আমরা কিন্তু তখন প্রকল্প গ্রহণ করব না। NPVর ক্ষেত্রে আমরা যদি NPV দিয়ে একটি প্রকল্পকে ইভ্যালুয়েট করতে চাই, যাচাই করতে চাই, তাহলে NPV হইতে হবে 0 থেকে বড়, অথবা 0 হইলেও আমরা গ্রহণ করতে পারি। তাহলে NPV পজিটিভ হইতে হয়। কি হইতে হয়? পজিটিভ হইতে হয়। NPV যত বেশি হবে তত ভালো।
আইআরআর আর এআরআর এর মধ্যে তুলনা করে কখনো প্রকল্প গ্রহণ করা যায় না, এই দুইটার মধ্যে কোনো কম্প্যারিজনই হবে না। আইআরআর যদি মূলধন ব্যয়ের থেকে বেশি হয় সেক্ষেত্রে প্রকল্প গ্রহণ করবো কিনা, উত্তর হচ্ছে যে হ্যাঁ, আইআরআর যদি মূলধন ব্যয়ের থেকে বেশি হয় প্রকল্প গ্রহণ করবো। তাহলে দেখো আইআরআর এর সাথে কম্পেয়ার করতে হয় মূলধন খরচের। আইআরআর কি, কোম্পানি ইন্টারনালি যে রেটে রিটার্ন পাচ্ছে, কোম্পানি যে রেটে আয় করতেছে, আর মূলধন খরচ হচ্ছে আমি যে ক্যাপিটালটা কালেক্ট করছি সেইটার খরচ। তো দেখো আমার রেট অফ রিটার্ন যদি হয় 15% আর মূলধন ব্যয় যদি হয় 12%, হ্যাঁ 12%, তার মানে আমি ক্যাপিটাল কালেক্ট করছি 12% হারে, কিন্তু আমার আয় কত 15%। তাহলে আমি 15% থেকে আমি যারা আমার ক্যাপিটাল প্রোভাইডার তাদের কী করতে পারবো, 12% হারে আমি সুদ দিতে পারবো, বা তাদের যে খরচটা আমি দিতে পারবো। আমার কোম্পানির জন্য রান করা কোনো সহজ মানে কোনো সমস্যা হবে না। কিন্তু উল্টা যদি হয় যে আমার ইন্টারনাল রেট অফ রিটার্নটা আমি আয় করতেছি 10%, কিন্তু আমি যার কাছ থেকে টাকা নিছি তাকে আমার দিতে হবে 12%, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তাকে আমি 12 টাকা দিতে পারবো, আবার ইনকাম তো 10 টাকা। তা আয়ের ক্ষেত্রে অবশ্যই আয়েরটাকে কি হইতে হয়, কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হইতে হয়। তো যদি আয়ের কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা প্রকল্পটা নিতে পারি। আয়ের 0 হোক, এর সাথে কম্পেয়ার করা প্রকল্প নির্বাচন করতে পারি না। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখি, নিচের কোনটি অর্থনীতির দীর্ঘমেয়াদী উৎস? তো অর্থনীতির দীর্ঘমেয়াদী উৎস নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, দীর্ঘমেয়াদী উৎসের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস নিয়ে আলোচনা করেছি। তো দীর্ঘমেয়াদী উৎস কোনটা, বাণিজ্যিক কাগজ, ট্রেজারি বিল, পুনঃক্রয় চুক্তি নাকি আর্থিক ইজারা? তো এখানে এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা জানো যে বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, পুনঃক্রয় চুক্তি এই সবগুলো 1 বছরের কম সময়ের জন্য, সবগুলোই 1 বছরের কম সময়ের জন্য। তো এগুলো সবগুলো হচ্ছে স্বল্পমেয়াদী উৎস। শুধুমাত্র ইজারাটা দেওয়া হয় দীর্ঘ সময়ের জন্য। ইজারা, ইজারা মানে কি, ভাড়া নেওয়া হয়েছে। ধর একটা বিল্ডিং আমরা 5 বছরের জন্য ভাড়া নিছি, 10 বছরের জন্য একটা যন্ত্রপাতি ভাড়া নিচ্ছি, এটাকে বলা হয় ইজারাকৃত সম্পদ বা ইজারা। তো এই আর্থিক ইজারা এটা হচ্ছে অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস। আমি যদি না কিনে, একটা যন্ত্রপাতি না কিনে ভাড়া নিয়ে আমি কোম্পানিতে 10 বছর চালাইতেছি, এটা হচ্ছে কি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস, আর্থিক ইজারা। গাড়ি কেনার জন্য ঋণ নেওয়া হয়েছে এবং গাড়িটাকেই জামানত হিসেবে রাখা হয়েছে। তাহলে দেখো গাড়ি কেনার জন্য ঋণ নিচ্ছ এবং ওই গাড়িটাকেই জামানত হিসেবে রাখা হয়েছে, মানে ব্যাংক তোমাকে গাড়ি দিয়ে দিছে, হয়তো গাড়ির ডকুমেন্টসটা কি করা হয়েছে, জামানত হিসেবে রাখা হয়েছে। তুমি যদি টাকা দিতে না পারো তোমার গাড়ি বিক্রি করে ঋণ উসুল করে নেবে। তো এটা কি, এটা কি পণ্য বন্ধক, বন্ধক, পূর্বশর্ত নাকি দখলহীন বন্ধক? দেখো এই যে বাকি 3টা টার্ম একই রকম, পূর্বশর্ত বা লিয়েন, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, লিয়েন জিনিসটা কি? লিয়েন জিনিসটা হচ্ছে যে দখলকৃত সম্পত্তি অর্থাৎ বন্ধককৃত সম্পত্তি নিজের অধিকারে রাখা এবং চাইলে সেটাকে বিক্রি করে দেওয়ার যে অধিকার, সেটাকে আমরা কি বলি, লিয়েন বলি। যে সম্পত্তিটা বন্ধক রাখা হবে সেটাকে নিজের আয়ত্তে রাখা, নিজের আয়ত্তে রাখা এবং চাইলে সেটাকে বিক্রি করে দেওয়ার যে অধিকার, সেটাকে বলা হয় কি, লিয়েন। আর দখলহীন বন্ধক মানে হচ্ছে তুমি যেটা প্রপার্টি যেটা বন্ধক রাখছো সেটা মূলত তোমার দখলে আছে, আমার দখলে নাই। তো এখানে গাড়িটাকে আমার দখলে মানে ব্যাংকের দখলে নাকি হচ্ছে যে ঋণ গ্রহীতা তার দখলে আছে, গাড়িটা কিন্তু ঋণ গ্রহীতার কাছে আছে। তো এই জন্য এটাকে বলা হয় দখলহীন বন্ধক। এই জন্য এটাকে কী বলা হবে, দখলহীন বন্ধক। পোর্টফোলিওর অন্তর্ভুক্তি সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পেলে কোন ঝুঁকি হ্রাস পাবে? কোন ঝুঁকি হ্রাস পাবে? দেখো পোর্টফোলিওর অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা যদি বৃদ্ধি পায়, মানে আমি দেখা যাচ্ছে আগে হয়তো 2টা প্রজেক্ট ইনভেস্ট করছি, এখন আমি আরও 4টা প্রজেক্ট ইনভেস্ট করছি, তাহলে কী হবে, ঝুঁকি আমার কোম্পানি স্পেসিফিক যে রিস্ক যেটা অর্থাৎ কোম্পানি ঝুঁকি যেটা সেটা কমে যায়। তারল্য ঝুঁকি কি, এই প্রত্যেকটা ঝুঁকি সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম, গত বছর একটা প্রশ্ন আসছিল তখন। তারল্য ঝুঁকি হচ্ছে চলতি দেয় পরিশোধের অক্ষমতা। বাজার ঝুঁকি হচ্ছে কি, যেই ঝুঁকি আমি চাইলেও কন্ট্রোল করতে পারি না। আর্থিক ঝুঁকি হচ্ছে বাহ্যিক উৎস থেকে যদি ঋণ নেই সেই ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিকে বলা হয় আর্থিক ঝুঁকি। তাহলে পোর্টফোলিও ঝুঁকিটা মানে পোর্টফোলিওটা মূলত কার সাথে রিলেটেড, পোর্টফোলিওটা কিন্তু কোম্পানি রিস্কের সাথে রিলেটেড এবং এই ঝুঁকিকে আমরা রিডিউস করতে পারি পোর্টফোলিও বৈচিত্র্যের মাধ্যমে। অর্থাৎ পোর্টফোলিও যদি ইনভেস্টমেন্টের সংখ্যা বৃদ্ধি পায়, প্রজেক্টের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কোম্পানি ঝুঁকি কমবে বা রিডিউস হবে। রিজার্ভ রেশিও, আমরা এর আগে নগদ জমার হার পরিবর্তন করেছি, একইভাবে ওই একই প্রশ্ন, রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে কোনটি প্রভাবিত হয়? তখন আমরা আলোচনা করেছি কোনটি প্রভাবিত হয়, ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ হয়। যদি রিজার্ভ রেশিও যদি
রেশিও যদি কমায় দেওয়া হয় তো ঋণ প্রদান ক্ষমতা বাড়বে, এবং রেশিও যদি বাড়ানো হয় তাহলে ঋণ প্রদান ক্ষমতা কমে যাবে। আমরা গত বছর একটি প্রশ্নে আমরা রিজার্ভ রেশিও বা নগদ জমার হার পরিবর্তন নিয়ে আলোচনা করেছি, তাই এখন আলোচনা করলাম না এটা নিয়ে। প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের থেকে কম হলে বন্ডে কী দাম ইস্যু করা হবে? খেয়াল করো, দুইটা সুদের হারের কথা বলা আছে। প্রচলিত সুদের হার এটা মূলত বাজার সুদের হার। মার্কেটের যেমন ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তোমাকে যেই হারে সুদ দেয়, সেইখানে টাকা রাখলে তুমি যেই হারে আয় পাবা সেটাকে বলা হয় বাজার সুদের হার। সেটাকে বলা হয় কি? বাজার সুদের হার, মার্কেট রেট। আর কুপন রেট হচ্ছে বন্ড কিনলে বন্ডের গায়ে যেই সুদের হারটা লেখা, সেটাকে বলে কুপন রেট। দেখো, যদি এরকম হয় যে মার্কেটে 12% রেট চলতেছে, তাহলে মার্কেটে আমি যে কোনো জায়গায় যদি ইনভেস্ট করি, ব্যাংকে যদি টাকা রাখি, আমি 12% হারে সুদ পাবো। কিন্তু বন্ডের কুপন রেট হচ্ছে 10%। তাহলে বন্ড কিনলে তুমি কি পাবা? 10% হারে সুদ পাবা। তাহলে দেখো, তুমি কি বন্ডে টাকা রাখবা নাকি ব্যাংকে রাখবা? যেহেতু ব্যাংকে লাভ বেশি, তো ব্যাংকে রাখবা। তো তখন কি হবে? বন্ডের চাহিদাটা কমে যাবে। তো তখন যদি বন্ডের লিখিত মূল্য যদি হয় 100 টাকা, কোম্পানিকে কী করতে হবে? 100 টাকা থেকে কম মূল্যে, সেটা হতে পারে 90, হতে পারে 80, অর্থাৎ 100 টাকা থেকে কম মূল্যে তাকে সেল করতে হবে। কেন? কারণ তার ইন্টারেস্টটা কম। তাহলে মার্কেট রেটের চাইতে যদি কুপন রেটটা কম হয়, তখন সেল করতে হয় অবহারে, ডিসকাউন্টে সেল করতে হয়। আর যদি উল্টা সিচুয়েশন হয় যে মার্কেট 12% রেট দিচ্ছে কিন্তু কুপন রেট হচ্ছে 15%, তাহলে কী হবে? দেখো, মার্কেট থেকে 12% পাবা, বন্ড কিনলে 15% সুদ পাবা। তাহলে সবাই কী করবে? যে মার্কেট বাদ, ব্যাংকে টাকা রাখবো না, কী করো? সব বন্ড কেনো। তো তখন বন্ডের চাহিদাটা কী হবে? বাড়বে। বন্ডের চাহিদাটা বাড়বে। তো বন্ডের চাহিদা বাড়লে কোম্পানি কী করবে? বন্ডের দামটা বাড়াই দিবে। তখন দেখা যাবে বন্ড 120 টাকায় সেল হচ্ছে, 120 টাকায় সেল হচ্ছে। তো তখন বন্ড বিক্রি হবে প্রিমিয়ামে। তো কুপন রেটের থেকে যদি মার্কেটটা কম হয়, কুপনের যদি বেশি হয়, সেল হবে কিসে? প্রিমিয়ামে। এই বিষয়টা আমরা বন্ডের যে মূল্য, আমরা যে এই যে B0 বের করছি ফাইন্যান্সে, সেক্ষেত্রেও কিন্তু আমরা জানি প্রচলিত হার দিয়ে আমরা বাট্টা করে ডিসকাউন্টিং করি। ওই ম্যাথমেটিক্যালিও কিন্তু চাইলে প্রুফ করা যায়, কিন্তু আমাদের ম্যাথের দরকার নেই। আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখি যে কুপন রেট যদি কম হয়, মার্কেট রেট যদি বেশি হয়, তাহলে কি হবে? মার্কেট রেট বেশি, কুপন রেট কম, বন্ডের চাহিদা কমে যাবে, বন্ড সেল করতে হবে অবহারে। কি বললাম? দেখো, মার্কেট রেট কুপন রেটের থেকে কি বেশি, তাহলে বন্ড সেল করতে হবে কিসে? ডিসকাউন্টে। মার্কেট রেট কুপন রেটের থেকে কম, মানে কুপন রেটটা বেশি, তাহলে বন্ডের চাহিদা বাড়বে, বন্ড সেল করবে প্রিমিয়ামে। যদি মার্কেট রেট আর কুপন রেট দুইটা সমান হয়, যে মার্কেটও 10%, বন্ডও 10%, তাহলে বন্ড সেল হবে কিসে? ফেস ভ্যালুতে, অভিহিত মূল্যে। তাহলে বন্ড সেল হবে ফেস ভ্যালুতে। এটা হচ্ছে বিষয়, এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো পরের বিষয়টা দেখি। কোনো প্রত্যয়পত্র খোলার সময় যদি আরেকটা প্রত্যয়পত্রকে জামানত হিসেবে রাখা হয়, মানে একটা প্রত্যয়পত্র খোলার সময় পুরাতন একটা প্রত্যয়পত্রকে জামানত হিসেবে রাখা হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। তখন তাকে আমরা কি বলবো? ব্যাক টু ব্যাক এলসি। আচ্ছা, প্রত্যয়পত্র বিষয়টা আশা করি জানো, যে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা যদি বিদেশে থেকে প্রোডাক্ট আমদানি করতে চাই, আমাদের ব্যাংকে একটা এলসি খুলতে হয়, টাকা পয়সা জমা দিয়ে একটা এলসি খুলতে হয়। তারল্য ও মুনাফার মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? তারল্য কি? চলতি দায় পরিশোধের সক্ষমতা। তো আমি ব্যবসায়ের চলতি দায় এগুলো পরিশোধের জন্য চাইলে, ধরো আমার কাছে 100 টাকা, বিজনেসে 100 টাকা আছে, আমি চলতি দায় পরিশোধের জন্য চাইলে সেখানে কিছু টাকা রেখে দেবো, 60 টাকা রেখে দেবো, এবং বাকি টাকা আমি ইনভেস্ট করব। তো আমি যদি বেশি টাকা রেখে দিই, ধরো 60 টাকা রেখে দিই, তাহলে আমার তারল্যটা বাড়বে। তারল্যটা কী হবে? বাড়বে। টাকা বেশি রেখে দিয়েছি, চাইলে আমি আমার চলতি দায় পরিশোধ করতে পারবো, তো আমার তারল্যটা বৃদ্ধি পাবে, ক্যাশ টাকা বাড়লো। কিন্তু এই যে 40 টাকা আমার ইনভেস্টমেন্ট করার টাকাটা কি হয়েছে? কমে গেছে। তখন কিন্তু আমার তারল্য মানে লিকুইডিটিটা বাড়লো, কিন্তু আমার
প্রফিটটা কী হবে? কমে যাবে, প্রফিটটা কমে যাবে। আর যদি উল্টা চিত্র হয়, দেখা যাচ্ছে আমি 40 টাকা রেখে দিচ্ছি, বাকি 60 টাকা ইনভেস্ট করছি, তখন আমার লিকুইডিটি কী হবে? কমে যাবে। আর প্রফিট কী হবে? প্রফিট বাড়বে। তার মানে দেখো, লিকুইডিটি এবং প্রফিটের মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত। বেশি টাকা রেখে দিলে তারল্য বাড়বে, মুনাফা কমে যাবে। কম টাকা রাখলে তারল্য কমবে আর হচ্ছে মুনাফাটা বেড়ে যাবে। তাই তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। পরের প্রশ্ন যে আমরা দেখি যে আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয় কোন বিমায়? আনুপাতিক হারে অর্থাৎ প্রপোর্শনেটলি কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান করা হয়? উত্তর হচ্ছে দ্বৈত বিমা। দ্বৈত বিমা কি? একই সম্পত্তি যখন দুইটা কোম্পানির কাছে কি করা হয়? বিমা করা হয়। যদি অনেক দামি সম্পত্তি হয়, দেখা যাচ্ছে যে অনেক দামি সম্পত্তি, একটা বিমা কোম্পানি যদি সেটাকে বিমা করে এবং যদি ওই কোম্পানিটা দেখা যাচ্ছে যে 100 কোটি টাকার একটা জাহাজ, যদি কখনো ওই জাহাজটা ডুবে যায়, তাহলে বিমা কোম্পানি যদি ওই ক্ষতিপূরণ দিতে চায়, তাহলে বিমা কোম্পানি নিজেই দেউলিয়া হয়ে যাবে। তো তখন বিমা কোম্পানি কী করে? বলছে ভাই আমি এক লাইনে বিমা করতে পারবো না, আর আপনি আরেকটা কোম্পানি, দুইটা কোম্পানির কাছে কী করেন? বিমা করেন। তখন দুইটা কোম্পানি যদি ক্ষতি হয়, তাহলে দুইটা কোম্পানি একটা রেশিও আকারে, একটা প্রপোর্শনেটলি আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করে। তো আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয় দ্বৈত বিমায়। আমাদের গত 2 বছরের এমসিকিউ পার্ট শেষ। তা দেখো, এমসিকিউ পার্ট আমরা দেখলাম, জাস্ট বেসিক কিছু কোশ্চেন আসে, কোনো ধরনের ম্যাথ আসে না। আমরা একটু এবারে লিখিত প্রশ্ন দেখি, যে গত বছরের লিখিত প্রশ্নটা দেখি যে আসলে লিখিততে কী ধরনের প্রশ্ন হয়। লিখিত কি বড় ধরনের ম্যাথ আসে নাকি কোন ধরনের প্রশ্ন আসে? দেখো, লিখিততে জ্ঞানমূলক প্রশ্ন আসে। ওই এমসিকিউ প্রশ্নটাই তোমার লিখিততে আসবে, জাস্ট অপশন থাকবে না। মানে এমসিকিউর প্রস্তুতি নিলেই লিখিত প্রস্তুতি হয়ে যায়, এটার জন্য আলাদা কোনো প্রস্তুতি দরকার হয় না। এই জন্য আমি সবসময় বলি যে এমসিকিউতে ফোকাস করো। একে তো এমসিকিউ খুব ভালো না করলে তোমার রিটেন খাতা মূল্যায়নই করা হবে না। তুমি যদি এমসিকিউতে 3000 জনের মধ্যে না আসো, তোমার রিটেন খাতা দেখাই হবে না। এই জন্য এমসিকিউতে খুব ভালো করো, আর এমসিকিউতে ভালো করে রিটেনে তুমি এমনি ভালো করবা। এখানে অ্যাকাউন্টিং 8টা, ফাইন্যান্স 8টা, ম্যানেজমেন্ট না, 24টা কোশ্চেন থাকে। এই 24টাতে শর্ট কোশ্চেন, জ্ঞানমূলক 1 মার্কসের কোশ্চেন থাকে। তো এগুলো হইলে ফুল মার্কস। রিটেনে এখানে 24-24 পেতে পারো। প্রথম যে বছর রিটেন আসে তখন বড় কোশ্চেন আসতো, তখন রিটেনে খুব কম মার্কস আসতো। কোশ্চেন যেহেতু বড়, টিচার মার্কসের ক্ষেত্রে কোনো টিচার কম দিত, কোনো টিচার বেশি দিত। এইখানে তো 1 মার্কসের প্রশ্ন, হইলে ফুল, না হইলে 0। হইলে তুমি 8-এ 8, না হইলে 0। এই জন্য বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, এমসিকিউর প্রস্তুতিটা খুব ভালো করে নিবা, সেক্ষেত্রে রিটেনের প্রস্তুতিও হয়ে যাবে আশা করি। নেট বর্তমান মূল্য পদ্ধতিতে একটি প্রকল্প কখন গ্রহণযোগ্য হবে? নেট বর্তমান মূল্য বা এনপিভি, কিছুক্ষণ আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এনপিভি, আইআরআর সবগুলোর ক্ষেত্রে আমরা কখন একটা প্রকল্প গ্রহণযোগ্য হয়। তো এনপিভি যখন কি হয়? এনপিভি যখন 0 থেকে বড় অথবা সমান হয়, 0 থেকে বড় অথবা সমান হয়, বা এনপিভি পজিটিভ যখন হয়, তখন আমরা কি করি? একটা প্রকল্পকে গ্রহণ করি। আইআরআর ক্ষেত্রে কি বলেছিলাম? আইআরআর যখন কি হয়? মূলধন ব্যয় থেকে বেশি হয়, তখন আমরা প্রকল্পটা গ্রহণ করতে পারি। আর এনপিভি যখন পজিটিভ হয়, তখন আমরা প্রকল্প গ্রহণ করতে পারি। তো এনপিভি যদি পজিটিভ বা 0 থেকে বেশি হয়, তাহলে আমরা কি করি? একটি প্রকল্প গ্রহণ করতে পারি। মেঘনা কোম্পানি আজ থেকে 1 বছর পর শেয়ার প্রতি 12 টাকা 50 পয়সা হারে লভ্যাংশ প্রদান করবে। কোম্পানির প্রত্যাশিত লভ্যাংশ বৃদ্ধির বার্ষিক হার 5%। শেয়ারের বাজার মূল্য 125 টাকা হলে কোম্পানির শেয়ারের ব্যয় কত হবে? তো শেয়ারের ব্যয় দেখো, খুবই ছোট একটা ম্যাথ। শেয়ারের ব্যয় বের করার ফর্মুলা আমরা জানি যে কে সমান কি? D0 ডিভাইডেড বাই P0 প্লাস জি। আবার এই এখানে D0 না, এটা হচ্ছে D1। আবার D1 সমান হচ্ছে D0 প্লাস 1 প্লাস জি। এখন প্রশ্ন হচ্ছে, দেখো ভুল করো কোন জায়গাটায়, যে এইখানে যেটা দেয়া আছে 12 টাকা 50 পয়সা, এটা কি D0 নাকি D1? কি হবে এটা বলো? এটা কি D0 হবে নাকি D1 হবে? দেখে একজন কমেন্ট করো। অনেক স্টুডেন্ট এই ধরনের ম্যাথে সবচেয়ে বড় যে ভুলটা করে, সেটা হচ্ছে D0 আর D1 আইডেন্টিফাই করতে পারে না। কোশ্চেনে যে লভ্যাংশটা দেওয়া আছে সেটা কি D0 নাকি D1, এইটা বুঝতে পারে না। এই জন্য মূলত ম্যাথটা সঠিক উত্তর করতে পারে না। তো এখানে যেটা দেওয়া আছে, এটা কি D0 হবে নাকি D1 হবে বলো? 12 টাকা 50 পয়সা, এটা কি D1 নাকি D0?
আচ্ছা দেখো D1টা কি? D1টা হচ্ছে মূলত প্রত্যাশিত লভ্যাংশ, অর্থাৎ আমরা এক্সপেক্ট করতেছি আগামী বছর যে লভ্যাংশটা পাবো। তার মানে D1টা হচ্ছে প্রত্যাশিত, যেটা পাই নাই, যেটা সামনে বছর দেওয়া হবে। আর D0টা হচ্ছে যেটা এই বছর দেওয়া হয়ে গেছে, মানে যেটা অলরেডি দেওয়া হয়ে গেছে, যেটা হচ্ছে পেয়ে গেছি, যেটা পেয়ে গেছে। পার্থক্য মনে থাকবে? D1 মানে যেটা পাই নাই, পাবো, এক্সপেক্টেড। আর D0 হচ্ছে যেটা পেয়ে গেছি। তো ফর্মুলায় কেই বের করতে আমার উপরে সবসময় কি থাকে? D1 থাকে। কি থাকে? আমার প্রত্যাশিত লভ্যাংশটা থাকে এইখানে। এবং প্রশ্নে যদি প্রত্যাশিত দেয়া না থাকে, যদি D0 দেয়া থাকে, সেক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে D1 বের করে নিতে হয়। D1 এখানে বের করে নিতে হয়। কিন্তু প্রশ্ন যদি D1 দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা আর দরকার নাই, আমরা সরাসরি ভ্যালু বসে দিতে পারি। তো এখানে কি বলছে দেখো, 12 টাকা 50 টাকা হারে লভ্যাংশ প্রদান করবে। লভ্যাংশ কি পাবে নাকি পেয়ে গেছে? লভ্যাংশ পাবে, সামনে বছর এই টাকাটা পাবে। তাহলে এটা কি D0 না D1? এটা কি D0 না D1? 12 টাকা 50 পয়সা, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D1। যদি এটা D0 হইতো তখন আমাদেরকে D1 বের করে নিতে হতো। কীভাবে বের করে নিতাম? এইভাবে, এই ফর্মুলাতে আমরা কিন্তু D1 বের করে নিতাম। কিন্তু যেহেতু এটা প্রত্যাশিত লভ্যাংশ, এটা হচ্ছে D1। আর P0 কি? P0 হচ্ছে আমার বাজার মূল্য। বাজার মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে P0 হচ্ছে 125 টাকা। এবং এরপর ফর্মুলা যে জি এর ভ্যালু কত? 5% ইনক্রিজ হবে প্রতি বছর। 5% মানে 0.05। তাহলে কত হয় দেখো, আমার হচ্ছে এখানে 0.10 প্লাস 0.05, তাহলে হচ্ছে 0.15। 0.15টা আমরা লিখতে পারি 15%। 15%। তাহলে দেখো যে কোম্পানি আজ থেকে 12 টাকা, এক বছর পরে 12 টাকা 50 পয়সা হারে যদি লভ্যাংশ প্রদান করে এবং বাজার মূল্য যদি 125 টাকা হয়, তাহলে শেয়ারের ব্যয়টা কত? শেয়ারের ব্যয়টা হচ্ছে 15%। এবং এখানে কনফিউশনের যে মূল জায়গাটা, সেটা হচ্ছে D1 নাকি D0। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, পরের প্রশ্নগুলো আমরা একটু দেখি। অর্থের বর্তমান মূল্যের সূত্র অনুযায়ী কত সুদের হারে নির্দিষ্ট নগদ প্রবাহের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের সমান হবে? মানে সুদের হার কত হলে FV আর PV সমান হবে? FV ফর্মুলা কি? 1 প্লাস I⁻1। তার মানে দেখো, FV আর PV কখন সমান হবে? যখন এই ভ্যালুটা 1 হবে। যখন এই ভ্যালুটা কি হবে? 1 হবে। তো এই ভ্যালুটা 1 কখন হয়? যখন হচ্ছে এই ভ্যালুটা শূন্য থাকবে, তখন কি থাকবে? 1⁴n সমান 1। তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে? 1 হবে। অর্থাৎ সুদের হার কি হইতে হবে? শূন্য হইতে হবে। তা আমরা জানি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য হয় কেন? সুদের হারের কারণে। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য হয় সুদের হারের কারণে। পার্থক্যের কারণ কি? এদের পার্থক্যের কারণ হচ্ছে সুদের হার বা আয়। যদি সুদের হার না থাকে, কোনো সুদ না থাকে, অর্থাৎ সুদ যদি হয় শূন্য, তখন বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের মধ্যে কোনো পার্থক্য হবে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে যখন সুদের হার শূন্য হয়। যখন সুদের হার শূন্য হয়। সম্পদ সর্বোচ্চকরণ কি? আমরা অর্থায়নের দুইটা লক্ষ্যের কথা জানি। একটা হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ, আর একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। তো সম্পদ সর্বোচ্চকরণ বলতে আমরা কি বুঝি, আর মুনাফা সর্বোচ্চকরণ বলতে আমরা কি বুঝি? মুনাফা সর্বোচ্চকরণ বলতে আমরা বুঝি শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা। শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা মানে ইপিএস। দেখো, একটা শেয়ার প্রতি কোম্পানি কত টাকা আয় করতেছে সেটা বাড়ানো, শেয়ার প্রতি আয়টা বাড়ানো। আর সম্পদ সর্বোচ্চকরণ বলতে বোঝানো হয় শেয়ারের মার্কেট ভ্যালুটা বাড়ানো। আমরা একটু এর আগে পড়েছি যে শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বোঝায়? যে শেয়ারের বাজার মূল্য, সাধারণ শেয়ারের বাজার মূল্য। তাহলে সম্পদ সর্বোচ্চকরণ মানে হচ্ছে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি। শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি। আর মুনাফা সর্বোচ্চকরণ মানে শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা বা ইপিএস বৃদ্ধি করা। চেকে একবার দাগ কাটার পর ক্রেতা প্রত্যাহার করতে পারে। একদম সহজ কোশ্চেন, এটা মেমোরাইজিং পার্ট। চেকে একবার দাগ কাটা। দাগ কাটা তো বোঝো যে এই যে আমার চেক, আমি যদি এখানে একটা দাগ কেটে দিই, তাহলে এই চেকের টাকাটা নগদে তোলা যায় না। এই চেকের টাকা তোলার জন্য
তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টে চেকের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হয়, ওই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয়, নগদে দাগ কাটা চেকের টাকা দেওয়া হয় না। এখন একবার যদি তুমি দাগ কেটে দাও, তাহলে এই দাগটা আবার বাতিল করতে পারে কে? যে চেক কাটে, অর্থাৎ যার ব্যাংকের চেক, যে হচ্ছে আদেশটা, তাকে আমরা কি বলি? আদেশটা। যার অ্যাকাউন্ট সে হচ্ছে আদেশটার, ব্যাংক হচ্ছে আদিষ্ট। তো যে আদেশটা, সে আবার চাইলে দাগটা কেটে যদি এখানে একটা স্বাক্ষর করে দেয়, তাহলে চেকের দাগটা বাতিল হয়ে যায়। তাহলে চেকের দাগ কাটার প্রথা প্রত্যাহার করতে পারে কে? উত্তর হচ্ছে আদেশটা। কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়? আমরা এর আগে বিনিময় বিল পড়েছি, যে বিনিময় বিলের ক্ষেত্রে কি করা হয় দেখো। প্রথমবার বিক্রেতা বিনিময় বিলটা প্রস্তুত করে, প্রথমবার বিক্রেতা বিনিময় বিলটা কি করে? প্রস্তুত করে। প্রস্তুত করার পরে সেটা ক্রেতার কাছে নিয়ে যায় এবং ক্রেতা যখন স্বাক্ষর করে তখন সেটা একটা আইনগত দলিলে রূপান্তরিত হয়, ক্রেতা স্বীকৃতি প্রদান করা হয়। তাহলে প্রথমবার দেখো, প্রথমবার স্বীকৃতি প্রদান করা হয়। তাহলে দেখো, প্রথমবার স্বীকৃতি প্রদান করার জন্য, স্বীকৃতি পাওয়ার জন্য একবার উপস্থাপন করতে হয় এবং এরপর মেয়াদ শেষে আরেকবার টাকা পাওয়ার জন্য, তো পরের বার টাকা পাওয়ার জন্য আরেকবার কি করা হয়? বিনিময় বিলটা উপস্থাপন করতে হয়। তাহলে একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয় কোন দলিল? বিনিময় বিল। প্রথমবার হচ্ছে স্বীকৃতি পাওয়ার জন্য এবং পরের বার পাওনা টাকা পাওয়ার জন্য। তার উত্তর হচ্ছে কি? বিনিময় বিল। কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রী জীবনের উপর বীমা করতে পারে? দেখো, যে কোনো সম্পদের উপর বীমা করার জন্য ওই সম্পদের উপর বীমাযোগ্য স্বার্থ থাকতে হয়, বীমাযোগ্য স্বার্থ থাকতে হয়। তো ওই সম্পদের উপর যদি বীমাযোগ্য স্বার্থ না থাকে, তাহলে তার উপর কি করা যায় না? বীমা করা যায় না। মানে আমি তোমার জীবনের উপর বীমা করতে পারবো না। কেন পারবো না? কারণ তোমার জীবনে আমার কোনো বীমাযোগ্য স্বার্থ নাই, বা তুমি আমার জীবনের উপর বীমা করতে পারবা না। কেন পারবা না? আমার উপর তোমার কোনো স্বার্থ নাই। স্বার্থ নাই বলতে কি না, আমার জীবন ক্ষতিগ্রস্ত হলে তুমি প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবা না, সরাসরি আর্থিকভাবে বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবা না। কিন্তু স্বামী তার স্ত্রীর জীবনের উপর বা স্ত্রী তার স্বামীর জীবনের উপর বীমা করতে পারে। কেন পারে? কারণ স্ত্রীর জীবনের উপর স্বামীর বীমাযোগ্য স্বার্থ আছে, বা স্বামীর জীবনের উপর স্ত্রীর বীমাযোগ্য স্বার্থ আছে। দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী ভরণ পোষণ দেয়, তো স্বামী যদি মারা যায় স্বাভাবিকভাবে স্ত্রী কী হবে? ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে স্ত্রী স্বামীর উপর বীমা করতে পারে, বা স্ত্রী স্বামীর স্ত্রীর উপরও তো স্বামী নির্ভরশীল, তো সেক্ষেত্রে স্ত্রীর জীবনের উপরও কি থাকে? স্বামীর একটা বীমাযোগ্য স্বার্থ থাকে। তো কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রী জীবনের উপর বীমা করতে পারবে? বীমাযোগ্য স্বার্থের নীতিতে। মৃত্যুহার পঞ্জি সর্বপ্রথম কে প্রস্তুত করেন? মৃত্যুহার পঞ্জিটা কোন বীমার সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে জীবন বীমা। মৃত্যুর পঞ্জিটা হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে সম্পর্কিত, জীবন বীমার সাথে সম্পর্কিত। এবং মৃত্যুর পঞ্জি সর্বপ্রথম কে প্রস্তুত করেন? মৃত্যুর পঞ্জিটা সর্বপ্রথম প্রস্তুত করেন হচ্ছে এডমন্ড হেলি। এডমন্ড হেলি। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো মেমোরাইজিং পার্ট, দু একটা বিষয় তোমাকে একটু মুখস্থ রাখতে হবে আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং পার্ট থেকে তোমাদের অ্যাডমিশন টেস্টে কী ধরনের প্রশ্ন আসে সে বিষয়ে তোমরা একটা ধারণা পেয়েছ। এবং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কোশ্চেন অ্যানালিসিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ গদ ভাতা সব কিছু পড়ে তুমি আসলে মনে রাখতে পারবে না। এই 1.5 ঘন্টা পরীক্ষার সময় তোমার মাথায় সব ধরনের তথ্যগুলো নিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে তুমি যদি বাস বিচার ছাড়া একদম সব কিছু পড়তে যাও, অত পরিমাণ তথ্য মাথায় রাখা আসলে মানে কোয়াইট ইম্পসিবল। আসলে মানে ইনফরমেশন ওভারলোড হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ভালো প্রস্তুতি থাকার পরেও, অনেক বেশি পড়াশোনা করার পরেও প্রতি বছরই কিছু কিছু স্টুডেন্ট চান্স পায় না, যারা অনেক বেশি পড়াশোনা করছে কিন্তু তারপরেও তাদের হয়তো চান্স হয় না। এই জন্য অনেক বেশি পরিশ্রমের পাশাপাশি তোমাকে কী করতে হবে? অনেক বেশি ট্যাকটিক্যাল হইতে হবে, কৌশলী হইতে হবে। এবং সেই কৌশলের অন্যতম একটা অংশ হচ্ছে কোশ্চেন অ্যানালিসিস করা, যে কোন ধরনের প্রশ্ন বেশি বেশি পরীক্ষা আসে সেগুলোকে বেশি বেশি কী করতে হবে? সলভ করতে হবে। এখানে আজকে 2 বছরের কোশ্চেন দেখিয়েছি, আমরা আজকে 1 বছরের রিটেন পার্ট দেখিয়েছি। তোমাদের দায়িত্ব হচ্ছে বিগত বছরের সবগুলো বছরের একদম বিগত 15-20 বছরের প্রশ্নগুলোকে অ্যানালিসিস করা, বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করা। ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রায় ফাইন্যান্সের প্রায় কিছু কিছু কোশ্চেন রিপিট হয়। তোমরা এখানেই দেখেছো যে 2 বছরের কোশ্চেন সলভ করেছি, তাও কিন্তু 2-1টা
টপিক একদম সেম রিপিট হয়েছে। তো তুমি যদি লাস্ট 20 বছরের কোশ্চেন যদি তুমি কাভার করো, তো গত 3-4 বছর ধরে 2019 সাল থেকে হচ্ছে 12টা করে এমসিকিউ, তার আগে 20টা করে এমসিকিউ ছিল, তো প্রচুর পরিমাণে কোশ্চেন কাভার হয়। তো তখন দেখা যাবে যে অলমোস্ট তোমার সবগুলো টপিক প্রিভিয়াস কোশ্চেন অ্যানালিসিস করার কারণে সবগুলো টপিক কাভার হয়ে গেছে। এবং সেক্ষেত্রে দেখবা যে একই টপিক থেকে ঘুরে 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 কিন্তু কোশ্চেন আসে, এবং তখন তোমার প্রস্তুতিটা হবে একদম 100%, এবং যেটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণে সাহায্য করবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্য অর্জনে সফলকাম হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।